রাত 2:17 গুলশান এলাকার একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 45 তলার উপরে কংক্রিটের থাম আর বেরিয়ে থাকা রডের জঙ্গল ভেদ করে একটা ছায়ামূর্তি নিঃশব্দে এগিয়ে চলেছে। তার পরনে রাতের অন্ধকারের সাথে মিশে যাওয়া কালো কৌশলগত পোশাক, মুখে মাস্ক আর চোখে নাইট ভিশন গগলস। পিঠে বাঁধা ছোট একটা ব্যাকপ্যাক আর উড়ুতে হোলস্টারে গোজা একটা পিস্তল। সেই ফ্যান্টম বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গোপন ইন্টেলিজেন্স ইউনিটের এক জীবন্ত কিংবদন্তি। নাম তার আরশ। তার কানের ভেতর লাগানো ক্ষুদ্র একটি ডিভাইসে একটি শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠ ভেসে এলো। ফ্যান্টম, আমার কথা শুনতে পাচ্ছ? আরশ একটা থামের আড়ালে দাঁড়িয়ে চারপাশটা আরেকবার দেখে নিল। তার নিঃশ্বাস এতটাই নিয়ন্ত্রিত যে নিজের কান ছাড়া আর কারো পক্ষে সেটা শোনা অসম্ভব। ক্লিয়ার অ্যান্ড লাউড ইগল। আরশের কণ্ঠস্বর যন্ত্রের মতো শীতল এবং আবেগহীন। কন্ট্রোল রুমে বসে থাকা তার অফিসার, কোডনেম ইগল, মনিটরের দিকে তাকিয়েছিলেন। স্ক্রিনে আরশের নাইট ভিশন গগলসের মাধ্যমে দেখা লাইভ ফিড চলছিল। টার্গেট আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি রেকর্ড গ্যামেজ 45 তলার পেন্ট হাউসের উত্তর দিকের কোনো ঘরে আছে। তার সাথে 4 জন সশস্ত্র গার্ড, 2 জন দরজার বাইরে, 2 জন ভেতরে। আরশ কোনো উত্তর না দিয়ে শুধু এগোতে থাকলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা, যেন সে এই ভবনের প্রতিটি ইঞ্চি চেনে। ভেতরে ঢোকার জন্য তোমার কাছে মাত্র 90 সেকেন্ড সময় আছে ফ্যান্টম। ও যে সিকিউরিটি সিস্টেম প্রতি 2 মিনিট পর পর রিসেট হয়। আরশ পেন্ট হাউসের বিশাল কাঁচের জানালার সামনে এসে থামল। নিচে ঢাকা নিয়ন আলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এক অদ্ভুত ক্যানভাস তৈরি করেছে। সময় বেশি লাগবে না, শান্ত স্বরে বলল আরশ। ইগল মনিটরে তাকিয়ে দেখছিলেন আরশের হাতের নড়াচড়া। আরশ ব্যাকপ্যাক থেকে একটা ছোট ডিভাইস বের করে কাঁচের উপর লাগালো। ডিভাইসটা কয়েক সেকেন্ড ভাইব্রেট করার পর কাঁচের একটা বৃত্তাকার অংশ নিখুঁতভাবে কেটে বেরিয়ে এলো। কোনো শব্দ হলো না, কোনো অ্যালার্ম বাজলো না। ইগল আমি ভিতরে যাচ্ছি, পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত রেডিও সাইলেন্স। ইগল কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি জানেন ফ্যান্টম যখন অপারেশনে থাকে তখন সে নিজের বিচার বুদ্ধির উপরেই চলে। মনে রেখো ফ্যান্টম, টার্গেটকে জীবিত ধরতে হবে। ওর কাছ থেকে অনেক তথ্য বের করতে হবে আমাদের। কোনো ব্যক্তিগত আবেগ নয়, দেশের জন্য কাজ। আরশের ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। ব্যক্তিগত আবেগ? 14 বছর আগে সেই আবেগের গলা টিপে হত্যা করে ফেলেছি। আবেগ বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করতে পারে না স্যার। মিশনই আমার একমাত্র আবেগ। ভেতরে ঢুকে আরশ দেখল সোফায় ঝিমোচ্ছে 2 জন সশস্ত্র গার্ড। বাতাসের মতো মসৃণ গতিতে এগিয়ে প্রথম জনকে কিছু বুঝে ওঠার আগেই সিরিঞ্জের মাধ্যমে নিস্তেজ করে দিল সে। শব্দ পেয়ে দ্বিতীয় জন ঘুরতে এক লাথিতে তার রাইফেল দূরে ফেলে দিয়ে প্রচণ্ড আঘাতে তাকেও জ্ঞান হারালো আরশ। 10 সেকেন্ডের এই নিঃশব্দ অপারেশনের চাপার শব্দ ইগলের হেডসেটে পৌঁছাতেই তিনি বুঝলেন ভেতরের 2 গার্ডের গল্প শেষ। ফ্যান্টম স্টার্টস। আরশ কোনো উত্তর দিল না। সে এখন মূল শোবার ঘরের দরজার সামনে। ভেতরের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে। রিকার্ডো গোমেজ ফোনে স্প্যানিশ ভাষায় কাউকে ধমকাচ্ছিল। আমি টাকা পাঠিয়ে দিয়েছি, মাল আমার হাতে কালকের মধ্যে চাই, নাহলে তোমার পুরো পরিবারকে হাওয়া করে দেব। আরশ দরজার ইলেকট্রনিক লকটা একটা ছোট ডিভাইস দিয়ে হ্যাক করে ফেলল। সবুজ বাতি জ্বলে উঠতেই সে ভেতরে ঢুকলো। রিকার্ডো গোমেজ ফোন কানে দিয়ে জানালার সামনে দাঁড়িয়েছিল। আরশকে দেখে তার চোখ বিস্ফারিত হলো। কে তুমি? চিৎকার করে উঠল সে। আরশ কোনো কথা না বলে তার দিকে এগিয়ে গেল। রিকার্ডো ফোন ফেলে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে পিস্তল বের করতে গেল, কিন্তু তার আগে আরশের ছোড়া একটা চাকু তার হাতে গিয়ে বিঁধল। যন্ত্রণায় চিৎকার করে উঠল রিকার্ডো। আমার পরিচয় জেনে কি করবে? তোমার তো আর কথা বলার সুযোগ হবে না। আরশের কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা। রিকার্ডো দেয়ালের সাথে পিঠ থেকে ভয়ে কাঁপছিল। টাকা চাও? কত টাকা চাও? আমি সব দেব, প্লিজ আমাকে মেরো না। আরশ তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া মায়া ছিল না। টাকার জন্য যারা দেশ বিক্রি করে তাদের সাথে আমি ব্যবসা করি না রিকার্ডো। আমি শুধু তাদের আত্মার সৎকার করি। ইগল হেডসেটে রিকার্ডোর চিৎকার শুনতে পাচ্ছিলেন। ফ্যান্টম, ওকে জীবিত চাই, মনে আছে তো? ওর নেটওয়ার্কটা আমাদের দরকার। আরশ রিকার্ডোর দিকে ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গেল। তোমার নেটওয়ার্কটা আমাদের খুব দরকার, তাই তোমাকে মারবো না।
কিন্তু এমন একটা জায়গায় পাঠাবো যেখানে তুমি প্রতিদিন মৃত্যুর জন্য প্রার্থনা করবে। এ কথা বলে আরশ রিকার্ডোর ঘাড়ে চাপ দিতে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। হট্টগোল শুনে বাইরের দুই গার্ড ভেতরে আসার চেষ্টা করলে আরশ একটা ফুলদানি ঠেলে দিয়ে বিকট শব্দ করে তাদের মনোযোগ অন্যদিকে নিল। গার্ডরা ভেতরে ঢুকতে সে গুলি না করে পিস্তলের বাট দিয়ে দুজনের মাথায় নিখুঁত নিশানায় আঘাত করে তাদের নিস্তেজ করে দিল। গুড জব ফ্রেন্ডম, আমাদের টিম 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছে, তুমি বেরিয়ে এসো। মিশন সফল হওয়ায় ঈগল স্বস্তি নিঃশ্বাস ফেললেন। আরশ রিকার্ডোর দিকে শেষবারের মতো তাকালো। এই লোকগুলো টাকার জন্য সব কিছু করতে পারে, ঠিক যেমন 14 বছর আগে একজন প্রভাবশালী জর্জ তার ছেলেকে বাঁচাতে সবকিছু করেছিল। আরশের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। স্যার, এই লোকগুলোকে দেখলে আমার ঘেন্না হয়। ঈগল আরশের এই আকস্মিক আবেগ প্রকাশে একটু অবাক হলেন। ফ্যান্টম সাধারণত একটা ব্যক্তিগত কথা বলে না। আমি বুঝতে পেরেছি আরশ, কিন্তু মনে রেখো তুমি আমার পুরনো আরশ নও, তুমি ফ্রেন্ডম, দেশের আগ্রহী প্রহরী। তোমার ঘৃণা বা ভালোবাসা দুটোই দেশের জন্য। আরশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিশন অ্যাকমপ্লিশ স্যার। আরশ যেভাবে এসেছিল সেভাবে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পেন্ট হাউসে পড়ে রইল শুধু এক অপরাধীর নিস্তেজ দেহ। এদিকে পরদিন সকালে কারওয়ান বাজারের চ্যানেল 24/7-এর ব্যস্ত নিউজ রুমের ঠিক মাঝখানে এডিটর ইন চিফ কবি চৌধুরীর কাঁচের ঘরে এক উত্তপ্ত মিটিং চলছিল। আর সেই মিটিংয়ের মধ্যমণি ছিল চ্যানেলের নির্ভীক ও জেদি অনুসন্ধানের সাংবাদিক, মানে আমাদের গল্পের নায়িকা মেহের। আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা, আজকের নায়ক এবং নায়িকার মুখোমুখি একটু দেরিতে হবে, কারণ গল্পটাই এরকম। একটু ধৈর্য ধরুন, আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং। মিটিংয়ে মেহের বলল, স্যার, আমি একটা নতুন ইনভেস্টিগেটিভ সিরিজ শুরু করতে চাই। কবির চৌধুরী তার চশমার ফাঁক দিয়ে মেহেরের দিকে তাকালেন। এই মেয়েটার স্পর্ধা আর সাহস দুটোই তিনি পছন্দ করেন। নতুন সিরিজ? তোমার তো ক্রাইম ডায়েরি ভালোই চলছে, টিআরপি টপে, আবার নতুন কি? মেহের তার নোটপ্যাডটা টেবিলে রেখে একটু সামনের দিকে ঝুঁকে বসলো। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। স্যার, আমি এবার এমন কিছু কেস নিয়ে কাজ করতে চাই যেখানে বিচার হয়েছে কিন্তু ন্যায় বিচার হয়নি। আমি সিরিজটার নামও ভেবেছি ইনসাফের আড়ালে। মিটিংয়ে উপস্থিত বাকিরা একে অপরের দিকে তাকাতে লাগলো। চ্যানেলের সিনিয়র ক্রাইম রিপোর্টার জাভেদ একটা ব্যঙ্গের হাসি দিয়ে বলল, মেহের ম্যাডাম এবার বিচার ব্যবস্থার উপরে বিচারক হয়ে বসবেন নাকি? ইন্টারেস্টিং। মেহের জাভেদের দিকে একবার তাকিয়েই আবার কবি চৌধুরীর দিকে মনোযোগ দিল। জাভেদ ভাই, আমি কারো বিচার করতে বসিনি, আমি শুধু সত্যটা তুলে ধরতে চাই, যা অনেক সময় ফাইলের নিচে চাপা পড়ে যায়। কবির চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, যেমন কোন কেস দিয়ে শুরু করতে চাও? মেহের একটা গভীর শ্বাস নিল, যেন সে একটা বোমা ফাটানোর প্রস্তুতি নিচ্ছে। আমি 14 বছর আগের রিভারসাইড মার্ডার কেসটা দিয়ে শুরু করতে চাই, যেখানে মাত্র 18 বছর বয়সী আরশ আহমেদ নামের একজন কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই নামটা শোনার সাথে সাথে কবি চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। তিনি চেয়ারে সোজা হয়ে বসলেন। মেহের, তুমি কি জানো তুমি কি বলছো? এটা একটা বন্ধ হয়ে যাওয়া কেস, সব প্রমাণ সাক্ষী ছেলেটার বিরুদ্ধে ছিল। তাছাড়া তিনি কথাটা শেষ করার আগে মেহের বলে উঠল, তাছাড়া ওই কেসের রায় দিয়েছিলেন আমার বাবা, তৎকালীন জজ আফসার চৌধুরী। আমি জানি স্যার। ঘরের ভেতর যেন পিনপত নীরবতা নেমে এলো। জাভেদও এবার চুপ হয়ে গেল। নিজের বাবার দেওয়া রায়ের বিরুদ্ধে তদন্ত করতে চাওয়াটা শুধু দুঃসাহস নয়, রীতিমতো পাগলামি। আমি ঠিক এই কারণেই আমি এই কেসটা দিয়ে শুরু করতে চাই স্যার। আমি প্রমাণ করতে চাই যে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সত্যের মূল্য অনেক বেশি। কবি চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি মেহেরকে চেনেন, ও যা ধরে তা শেষ না দেখে ছাড়ে না। কিন্তু নতুন কি পাবে তুমি? 14 বছর আগের ঘটনা, সাক্ষী প্রমাণ সব নষ্ট হয়ে গেছে হয়তো। আর সবথেকে বড় কথা, আফসার সাহেবের মতো একজন সম্মানিত জজের রায়কে চ্যালেঞ্জ করা মানে পুরো বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা। চ্যানেল এই ঝুঁকি নিতে পারবে না। মেহের এবার তার আসল তাসটা চালালো। স্যার, কেস ফাইলটা আমি আনুষ্ঠানিকভাবে দেখেছি। আরশ নামের ছেলেটার বিরুদ্ধে
প্রধান সাক্ষী ছিল একজনই, আর কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। ছেলেটার পরিবারও ছিল না যে তার পক্ষে লড়বে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রায়ের পর ছেলেটা নাকি জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আগুনে পুড়ে মারা যায়। তাকে মৃত ঘোষণা করা হয়। জাভেদ এবার বলল, তার মানে তো কেসটা শেষই। যার শাস্তি হয়েছে সেই বেঁচে নেই, তাহলে আর এত কিছু করে লাভ কি? লাভ আছে জাভেদ ভাই। যদি ছেলেটা নির্দোষ হয় তাহলে আসল খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর একটা নির্দোষ ছেলের জীবনের বিনিময়ে যে অবিচার হয়েছে সেটা মানুষের সামনে আনাটাও একটা বড় লাভ। আমি চাই যে আসল খুনি সে যেন শাস্তি পায়। মেহেরের কথা যুক্তি কবি চৌধুরীকে ভাবিয়ে তুলল। তিনি জানেন এই ধরনের একটা স্টোরি যদি ঠিকমতো করা যায় তাহলে চ্যানেলের জন্য এটা একটা মাইল ফলক হবে, কিন্তু ঝুঁকিটাও অনেক। মেহের, তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছে এ নিয়ে? না স্যার, আমি আগে নিজের মতো করে প্রাথমিক তদন্ত করতে চাই। আমার শুধু আপনার অনুমতি আর চ্যানেলের সাপোর্ট দরকার। আর যদি তোমার বাবা এতে অসন্তুষ্ট হন? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। তিনি আমার বাবা, আমার সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা থাকা উচিত। আর যদি নাও থাকে তাহলে একজন সাংবাদিক হিসেবে আমার যা করণীয় আমাকে তাই করতে হবে। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। কবি চৌধুরী মেহেরের চোখের দিকে তাকিয়ে রইলেন। সেখানে তিনি আগুন দেখতে পাচ্ছিলেন, সত্যকে খুঁজে বের করার আগুন। তিনি জানেন এই আগুনকে তিনি নেভাতে পারবেন না। তিনি অবশেষে বললেন, ঠিক আছে, তুমি প্রাথমিক তদন্ত শুরু করতে পারো, কিন্তু মনে রাখবে খুব সাবধানে এগোতে হবে। কোনো রকম আইনি ঝামেলায় জড়ালে চ্যানেল কিন্তু দায় নেবে না। মেহেরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ স্যার, আপনাকে আমি হতাশ করব না। মিটিং শেষ হলো। সবাই বেরিয়ে গেলেও জাভেদ মেহেরের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। সাহস তো তোমার মানতেই হবে মেহের। নিজের বাবার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছো। মেহের ল্যাপটপ অন করতে করতে বলল, আমি বাবার বিরুদ্ধে নামিনি জাভেদ ভাই, আমি সত্যের পক্ষ নিয়েছি। দেখা যাক তোমার এই সত্য তোমাকে কোথায় নিয়ে যায়। বলে জাভেদ একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। মেহের ল্যাপটপের স্ক্রিনে রিভারসাইড মার্ডার কেস লিখে সার্চ করলো। 14 বছর আগের পুরনো কিছু নিউজ রিপোর্টের লিঙ্ক ভেসে উঠল। একটা ছবিতে কিশোর আরশের ভীত হতভম্ব চেহারাটা দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন করে উঠল। এই ছেলেটার চোখ দুটো বলছে সে খুনি হতে পারে না। আর এই বিশ্বাসের উপর ভর করেই মেহের তার জীবনের সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক তদন্তে নামার জন্য মন স্থির করে ফেলল। সে তখনও জানতো না এই তদন্তের পথ তাকে এমন এক সত্যের মুখোমুখি করবে যা তার চেনা জানা পুরো পৃথিবীটাকে ওলট পালট করে দেবে। সেদিন সন্ধ্যায় কাজ শেষে মেহের সরাসরি চলে গেল তার বাবার বাড়ি। বাড়িধারার সেই বিশাল শান্ত আর প্রাচীরে ঘেরা বাড়িটায়। ছোটবেলা থেকেই এই বাড়িটাকে তার একটা দুর্গ বলে মনে হয়, যার রাজা হলেন তার বাবা, অবসরপ্রাপ্ত সম্মানীয় বিচারপতি আফসার চৌধুরী। ড্রয়িং রুমেতেই সে দেখল আফসার চৌধুরী তার প্রিয় আরাম কেদারায় বসে একটা আইন বিষয়ক বই পড়ছেন। তার চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। তাকে দেখে মনে হয় যেন সততা আর ন্যায় বিচারের এক জীবন্ত প্রতিমূর্তি। আসসালামু আলাইকুম বাবা। আফসার চৌধুরী বই থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকালেন। তার গম্ভীর মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। ওয়ালাইকুম আসসালাম। আয় মা, বস। এত দেরি হলো আজ? মেহের তার পাশে একটা সোফায় বসলো। বাড়ির পুরনো কাজের লোক রহিম চাচা তার জন্য লেবুর শরবত নিয়ে এলো। হ্যাঁ বাবা, অফিসে একটু কাজ ছিল, নতুন একটা সিরিজ নিয়ে ভাবছি, তাই রিসার্চ করছিলাম। আফসার চৌধুরী চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে বললেন, খুব ভালো। কি নিয়ে সিরিজ? মেহের কয়েক মুহূর্ত ইতস্তত করলো। সরাসরি কথাটা কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না। সে জানে তার বাবা কতটা নীতিবাদী আর নিজের সিদ্ধান্ত নিয়ে গর্বিত। বাবা, আমি পুরনো কিছু বিতর্কিত কেস নিয়ে কাজ করতে চাই, যেখানে রায় হয়েছে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। ভালো উদ্যোগ, কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। আদালতের রায়কে সম্মান করাটাও শিখতে হবে। মেহের বুঝলো এবার সরাসরি কথা বলাই ভালো। বাবা, তোমার কি 14 বছর আগে রিভারসাইড মার্ডার কেসটার কথা মনে আছে? নামটা শোনার সাথে সাথে আফসার চৌধুরীর হাসি মাখা মুখটা কঠিন হয়ে গেল। তিনি আবার চশমাটা চোখে পড়লেন, যেন নিজের অনুভূতি ঢাকার জন্য একটা আবরণ তৈরি করলেন।
হঠাৎ এই পুরনো কেসের কথা? হ্যাঁ, মনে আছে। কেন? তার কণ্ঠস্বরে একটা শীতলতা অনুভব করলো মেহের। আমি ওই কেসটা নিয়েই আমার রিসার্চের প্রথম পর্বটা করতে চাই। ফাইলটা দেখছিলাম কোর্টের আর্কাইভ থেকে, কিন্তু ফাইলের কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা নেই, যেমন অটোপসি রিপোর্টের বিবরণ আর প্রধান সাক্ষীর প্রথম জবানবন্দির কপিটা। তোমার কি কিছু মনে আছে এ ব্যাপারে? আফসার চৌধুরী বইটা বন্ধ করে টেবিলে রাখলেন। তার চোখে একটা স্পষ্ট বিরক্তির ছাপ। দেখো মেহের, প্রতিদিন শত শত কেসের বিচার করতে হয় একজন জজকে। 14 বছর আগে একটা মামুলি কেসের সব খুঁটিনাটি আমার মনে থাকবে এটা তুমি আশা করো কিভাবে? আর যা আদালতে প্রমাণ হয়েছে তাই সত্যি। একটা খুনি ছেলের শাস্তি হয়েছে, এর মধ্যে আর কি এমন আছে যা নিয়ে সিরিজ বানাতে হবে? মামুলি কেস বাবা? একটা 18 বছরের ছেলের সারা জীবন জেলের পেছনে চলে গেল, আর তুমি বলছো এটা মামুলি? ছেলেটা তো পরে মারাও যায়। সে তার কৃতকর্মের ফল পেয়েছে। যে ছেলে খুন করতে পারে সে জেল থেকে পালাতেও পারে। যা হয়েছে আইন অনুযায়ী হয়েছে। আমি তোমাকে পরামর্শ দেব, এসব পুরনো আবর্জনা ঘেটে সময় নষ্ট করো না। সমাজের প্রতিষ্ঠিত অনেক মানুষের সম্মানের সাথে জড়িত থাকতে পারে। প্রতিষ্ঠিত মানুষ কথাটা মেহেরের কানে বাজলো। সে সরাসরি তার বাবার চোখের দিকে তাকালো। কার সম্মান বাবা? যে ছেলেটা খুন হয়েছে সে তো শহরে এক বড় ব্যবসায়ীর ছেলে ছিল, আর তার সাথে আমার ভাইয়া আরমানেরও তো বন্ধুত্ব ছিল, তাই না? এবার আফসার চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখ রাগে লাল হয়ে গেছে। তুমি কি আমাদের জোর করছো? তুমি কি বলতে চাও? আমি আমার রায়ে কোনো ভুল করেছি? তোমার ভাই বন্ধু ছিল, তাতে কি প্রমাণ হয়? এসব ফালতু চিন্তা মাথা থেকে বের করে দাও। আর এই কেস নিয়ে তুমি আর এগোবে না, এটা আমার আদেশ। বাবার এমন রূপ মেহের আগে কখনো দেখেনি। তার শান্ত সৌম্য বাবা এভাবে রেগে যাবেন সে ভাবতে পারেনি। তার সন্দেহটা যেন আরো ঘনীভূত হলো। কিছু একটা তো আছে যা তার বাবা লুকাতে চাইছেন। বাবা, আমি তোমাকে জোর করছি না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। আর তুমি এটাও জানো যে তোমার এত কিছু থাকার পরেও আমি সাধারণ সাংবাদিক কেন হয়েছি। কারণ আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, সত্যের পথে চলতে চাই, এবং যারা বা যেই গরিব মানুষগুলো মিথ্যের জালে আটকে আছে তাদেরকে ন্যায় বিচার দিতে চাই। একজন সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব। আফসার চৌধুরী ব্যঙ্গাত্মকভাবে হাসলেন। তোমার প্রথম দায়িত্ব তোমার পরিবারকে সম্মান রক্ষা করা। এমন কিছু করো না যাতে আমাদের সবার মাথা হেট হয়ে যায়। মেহের আর কোনো কথা বলল না। সে বুঝতে পারছিল এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই। সে উঠে দাঁড়িয়ে শান্তভাবে বলল, আমি এখন আসছি বাবা। বাবার নীরবতা মেহেরের সন্দেহকে আরও বাড়িয়ে দিল। বাবার রহস্যময় আচরণ আর আর্কাইভ থেকে উধাও হয়ে যাওয়া নথি সবকিছু মিলিয়ে তার জেদটা যেন আরও বেড়ে গেল। সে জানে এই কঠিন পথের শেষে হয়তো বাবার প্রতি তার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তবুও সে ইনসাফের আড়ালে লুকিয়ে থাকা সত্য উন্মোচনের প্রতিজ্ঞাবদ্ধ হলো। কিন্তু পরের কয়েকদিন তদন্তে নেমে সে পদে পদে অদৃশ্য বাধার সম্মুখীন হলো। আজ রাতেও এক সোর্সের সাথে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরার পথে 300 ফিট রোডের নির্জন রাস্তায় হঠাৎ তার গাড়িটা বন্ধ হয়ে গেল। রাত প্রায় 11টা, চারিদিকে অন্ধকার। অসহায় মেহেরের গাড়িটা স্টার্ট নিল না। উফ, এখন এই ঝামেলা হচ্ছিল। মেহের বিরক্ত হয়ে কপালে চাপড় মারল। গাড়ি থেকে নেমে সে ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলো, কিন্তু এখানে সিগন্যালও খুব দুর্বল। সে অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। এমন সময় সে দেখলো রাস্তার উল্টো দিকে একটা মোটর সাইকেল এসে থামলো। একজন লোক নেমে তার দিকে এগিয়ে আসছে। মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে এই নির্জন জায়গায় একজন আগন্তুক! সে আত্মরক্ষার জন্য গাড়ির দরজাটা সামান্য খুলে রাখলো। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়া নেই, বরং এক ধরনের স্থিরতা আছে। কাছে আসতেই মেহের দেখল লোকটার পরনে সাধারণ জিন্স আর একটা কালো হুডি, কিন্তু তার দীর্ঘ সুঠাম দেহ আর তীক্ষ্ণ চোখের চাহনি সাধারণের মতো নয়। সেই আরশ, তবে এখন সে আরিয়ান। কোনো সমস্যা ম্যাডাম? লোকটার কণ্ঠস্বর ছিল গভীর আর শান্ত। মেহের একটু দূরত্ব বজায় রেখে বলল, কে আপনি? আমার নাম আরিয়ান।
আরস তার আসল নাম বলেনি, কারণ সে ওই দিন পালানোর পর লোকসমাজে সে আরিয়ান নামেই পরিচিত, আর গোপনে জগতে ফ্যান্টম। মেহের বলল, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখছি। আরস অর্থাৎ আরিয়ান তার দিকে না তাকিয়ে গাড়িটার দিকে তাকালো। দেখে তো মনে হচ্ছে টাইমিং বেল্টের সমস্যা। এটা আপনি নিজে ঠিক করতে পারবেন না। মেহের অবাক হলো, লোকটা না দেখে সমস্যাটা বলে দিল। আপনি মেকানিক? না, তবে টুকটাক কাজ জানি। আপনি চাইলে আমি একবার দেখতে পারি। মেহের দ্বিধায় পড়ে গেল। একজন অচেনা লোককে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায়ও নেই। আপনি কে বলুন তো, এইভাবে হুট করে এসে সাহায্য করছেন? উদ্দেশ্য কি? আরস মেহেরের চোখের দিকে সরাসরি তাকালো। মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে এক ধরনের স্পর্ধা আর আত্মবিশ্বাস। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। উদ্দেশ্য খুবই সাধারণ। একজন সুন্দরী মহিলাকে মাঝরাতে একা রাস্তায় বিপদে পড়তে দেখেছিলাম। ভাবলাম জিজ্ঞেস করে দেখি সাহায্য লাগবে কিনা। আজকালকার দিনে তো আবার মানুষের সাহায্য করতেও ভয় পায়। মেহের তার কথায় কিছুটা আশ্বস্ত হলো, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারল না। ধন্যবাদ, কিন্তু আমার সাহায্য লাগবে না, আমি অন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনার ব্যাপার। এই বলে সে ঘুরে নিজের বাইকের দিকে হাঁটতে শুরু করলো। মেহের দেখলো লোকটা সত্যিই চলে যাচ্ছে, তার মধ্যে কোনো জোড়াজুড়ি নেই। এবার মেহেরের একটু লজ্জা লাগলো, হয়তো সে লোকটাকে ভুল বুঝেছে। এই যে শুনুন। আরস থামলো, ঘুরল না। মেহের আবার বলল, আপনি কি সত্যি এটা ঠিক করতে পারবেন? আরস এবার ঘুরে তার দিকে তাকালো, তার চোখে একটা দুষ্টুমির ঝিলিক। চেষ্টা তো করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কাজ শেষ হওয়ার পর আমাকে এক কাপ কফি খাওয়াতে হবে। এই ঠান্ডায় জমে গেলাম। মেহের লোকটা সহজ সরল প্রস্তাবে অবাক না হয়ে পারল না। সে হেসে ফেলল। ঠিক আছে, ডান, কিন্তু গাড়ির যদি আরো বড় কোনো ক্ষতি করে ফেলেন, তার বিলও কিন্তু আপনাকে দিতে হবে। সেটাও ডান। বলে আরস এগিয়ে এসে গাড়ির বনেট খুলল। সে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ইঞ্জিনের ভেতরটা দেখতে লাগলো। মেহের তার পাশে দাঁড়িয়ে তার কাজ করা দেখছিল। লোকটার হাত চলছিল খুব দক্ষতার সাথে। আপনি বলেছিলেন আপনার নাম আরিয়ান, তাই না? হ্যাঁ, আর আপনার নাম নিশ্চয়ই মেহের। আপনি আমার নাম কি করে জানলেন? আরস তার দিকে না তাকিয়েই বলল, আপনার আইডি কার্ডটা আপনার ব্যাগ থেকে উকি মারছে। চ্যানেল 24/7 এর ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। বেশ নামকরা সাংবাদিক আপনি। মেহের আরো অবাক হলো। লোকটা শুধু তার নামই জানে না, সে কে সেটাও জানে। আপনি খবর দেখেন মনে হচ্ছে। মাঝে মাঝে, যখন দুনিয়ার ভালো কিছু দেখার মতো অবশিষ্ট থাকে না, তখন খবর দেখি। আরসের কথায় একটা গভীর বিষাদের ছোঁয়া ছিল, যা মেহেরের মনকে স্পর্শ করলো। মেহের হালকা সুরে বলল, তার মানে আপনি বেশিরভাগ সময় খবর দেখেন? ধরে ফেলেছেন। সে প্রায় 10-15 মিনিট ধরে কাজ করার পর বলল, আপাতত কাজ চালানোর মতো করে দিয়েছি, কিন্তু কালই একজন ভালো মেকানিককে দেখাবেন। টাইমিং বেল্টটা পাল্টাতে হবে। এই বলে সে বনেট বন্ধ করে দিল। মেহের গাড়ি স্টার্ট দিতেই একবারে স্টার্ট হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে আরসের দিকে তাকালো। অসাধারণ, আপনি তো আসলেই জাদুকর, অনেক অনেক ধন্যবাদ। আরস তার হাত মুছতে মুছতে বলল, আবার কফির কথা কিন্তু ভুলবেন না। একদম না, চলুন, সামনের দিকে একটা ভালো কফি শপ আছে। আরস তার বাইকের দিকে দেখিয়ে বলল, আমি আমার বাহন নিয়েই আসছি, আপনি এগোতে থাকুন। মেহের গাড়িতে বসে আরসের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। এরকম রহস্যময় বুদ্ধিদীপ্তি লোকটা কে? তার চাহনি, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই এমন কিছু একটা আছে যা অচেনা কিন্তু আকর্ষণীয়। আমার সাংবাদিক মন বলছে এই আরিয়ান নামের লোকটার পেছনেও একটা গল্প আছে। আর সেই গল্পটা জানার জন্য তার মনটা হঠাৎ করেই উৎসুক হয়ে উঠল। সে গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকলো এবং কয়েক কিলোমিটার যাওয়ার পর একটা আধুনিক কফি শপের সামনে গাড়ি পার্ক করলো। ক্যাফে মোমেন্টস নামের এই জায়গাটা 24 ঘন্টায় খোলা থাকে। মেহের ভেতরে ঢুকে একটা জানালার পাশে টেবিল বেছে নিল। কিছুক্ষণ পরে সে দেখলো আরুষের কালো বাইকটা এসে বাইরে থামলো। আরুষ হেলমেট খুলে চুলগুলো হাতের আঙুল দিয়ে ঠিক করতে করতে ভেতরে ঢুকলো। তার প্রবেশে কফি শপের ভেতর থাকা
কয়েকজনের দৃষ্টি তার দিকে ঘুরে গেল। আরুষের ব্যক্তিত্বে এমন কিছু ছিল যা সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করে। সে সরাসরি মেহেরের টেবিলের দিকে এগিয়ে এসে সামনের চেয়ারটায় বসলো। জায়গাটা সুন্দর তো, আপনার পছন্দের মনে হচ্ছে। মেহের হালকা হেসে বলল, মাঝে মাঝে আসি যখন মনটা পুরোপুরি জ্যাম হয়ে যায়। তখন এখানকার কফি আর পরিবেশ দুটোই মাথা পরিষ্কার করতে সাহায্য করে। একজন অনুসন্ধানী সাংবাদিকের মাথা তো প্রায়ই জ্যাম হওয়ার কথা। আপনাদের তো সারাদিন মানুষের মনের প্যাচ আর ঘটনার জট ছাড়াতে হয়। একজন ওয়েটার এসে মেনু দিয়ে গেল। মেহের বলল, আমি ব্ল্যাক কফি নেব আপনার জন্য। 1 কাপ এক্সপ্রেসো। আরুষ ওয়েটারকে অর্ডার দিয়ে আবার মেহেরের দিকে তাকালো। তো কি এমন ঘটনার জট ছাড়াতে গিয়ে আজ আপনার গাড়িটাকে বিগড়াতে হলো? মেহের সরাসরি তার চোখের দিকে তাকালো। লোকটার চোখে একটা অদ্ভুত গভীরতা আছে, যেন সে অনেক কিছু জানেন, অনেক কিছু দেখেছে। আপনি তো বেশ বুদ্ধিমান না আরিয়ান। আপনি কি সত্যি শুধু একজন সাধারণ মানুষ যিনি টুকটাক মেকানিকের কাজ জানেন? আরুষ এমপ্রেসোর কাপে চুমুক দিয়ে এমনভাবে হাসলো যেন সেই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। সাধারণ বা অসাধারণের সংজ্ঞাটা তো আপেক্ষিক, তাই না মিস মেহের? আপনার কাছে হয়তো একজন হাই কমান্ডো অসাধারণ, কিন্তু একজন কৃষকের কাছে সেই অসাধারণ যে অল্প পানিতে বেশি ফসল ফলাতে পারে। আমি নিজেকে সাধারণ ভাবতেই ভালোবাসি। মেহের তার উত্তরে মুগ্ধ না হয়ে পারল না। লোকটা শুধু সুদর্শনই নয়, কথাও বলে খুব গুছিয়ে। আপনি তো কথার জাদুকর। আচ্ছা বাদ দিন, আপনি কি করেন সেটা তো নিশ্চয়ই বলা যাবে। বললে আপনি হাসবেন। বলুনই না শুনি, হাসির খুব দরকার আমার জীবনে। আমি পুরনো জিনিসপত্র কিনি আর বেচি। অ্যান্টিক ডিলার বলতে পারেন। পুরনো জিনিসের মধ্যে লুকিয়ে থাকা গল্পগুলো আমাকে টানে। আরুষের উত্তরটা ছিল একটা নিখুঁত মিথ্যা, কিন্তু তার বলার ভঙ্গিতে সেটাকে সত্যি বলেই মনে হচ্ছিল। সে আসলে তার মিশনের অংশ হিসাবে এই এলাকায় এসেছিল এবং মেহেরকে দূর থেকে অনুসরণ করছিল, কারণ সে জানতো মেহের বিপদে পড়তে পারে। মেহের তার দিকে ঝুঁকে এসে বলল, বাহ, দারুণ তো। তার মানে আপনি মানুষের অতীত নিয়ে কাজ করেন। আমিও তো তাই করি। আমার কাজ হলো পুরনো কেস ফাইল কেটে সত্য বের করা। কিন্তু সব সত্য কি প্রকাশ করা উচিত মেহের? কিছু সত্য মানুষকে মুক্তি দেওয়ার বদলে আরো বড় কারাগারে বন্দি করে ফেলে। আরুষের কথায় কেমন যেন একটা ব্যক্তিগত দুঃখের ছোঁয়া ছিল। মেহেরের মনে হলো এই কথাটা সে শুধু বলার জন্য বলছে না, এর পেছনে তার নিজের কোনো অভিজ্ঞতা আছে। আপনি কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন? আমি তো বললাম, আমি পুরনো জিনিসের গল্প শুনি। কত ভাঙা ফ্রেমের ছবি, পুরনো ডায়েরির পাতা আমার হাতে আসে। কত না বলা কথা, কত চাপা কষ্ট, সেখান থেকে শেখা। মেহের তার চোখের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল লোকটা ইচ্ছে করে তার আসল পরিচয় লুকাচ্ছে, কিন্তু কেন? আচ্ছা আরিয়ান, আপনার কি কখনো মনে হয়েছে যে বিচার ব্যবস্থায় ভুল হতে পারে, একজন নির্দোষ মানুষ শাস্তি পেতে পারে? এই প্রশ্নে আরুষের বুকের ভেতরটা কেঁপে উঠল। 14 বছরের পুরনো ঘাটা যেন আবার কাঁচা হয়ে গেল, কিন্তু সে তার মুখের অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন আনলো না। হতেই পারে। মানুষ যেখানে আছে সেখানে ভুলও থাকবে। সিস্টেম তো আর ফেরেশতারা চালায় না, তাই না? কিন্তু আমার মনে হয় প্রকৃতির নিজস্ব একটা বিচার আছে। আজ না হোক কাল সেই বিচার ঠিকই হয়, হয়তো একটু অন্যভাবে। তার কথাগুলো মেহেরের মনে গভীর ছাপ ফেললো। সে যে কেসটা নিয়ে কাজ করছে তার সাথে কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আরিয়ান। মনে হচ্ছে অনেকদিন পর এমন কারোর সাথে কথা বলছি যে জীবনকে খুব গভীর থেকে দেখে। আর আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আমি এমন একজনের সাথে বসে আছি যার মধ্যে আগুন আছে, সত্যকে খুঁজে বের করার আগুন। তবে একটা উপদেশ দিই, বলুন। আগুনের ধর্ম হলো সবকিছু পুড়িয়ে দেওয়া। খেয়াল রাখবেন সেই আগুনের জন্য আপনার নিজের হাতটাই পুড়ে না যায়। এই কথাটা বলে আরুষ উঠে দাঁড়ালো। তার চোখে একটা সতর্কতার ইঙ্গিত ছিল। আমার এখন উঠতে হবে। আশা করি আপনার গাড়িটা কাল সকালে আপনাকে আর ভোগাবে না। অনেক ধন্যবাদ আজকের জন্য। আপনার কফিটার বিলটা। আরুষ মৃদু হেসে বলল, থাক, এটা আমার পক্ষ থেকে। হয়তো কোনোদিন আপনার কাছ থেকেও একটা ট্রিট পেয়ে যাব। অবশ্যই, আমার ফোন নাম্বারটা। দরকার নেই। পৃথিবীটা খুব ছোট মেহের।
যদি দেখা হওয়ার থাকে তাহলে আবার ঠিকই দেখা হয়ে যাবে, কোনো নির্জন রাস্তায় কিংবা কোনো কফি শপে। এই রহস্যময় কথাটা বলে আরশ আর দাঁড়ালো না। সে ধীর পায়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। মেহের কাঁচের জানালা দিয়ে দেখলো সে তার বাইকে স্টার্ট দিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। মেহের আবার তার চেয়ারে বসে পড়ল। তার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। কে আরিয়ান? সে কি সত্যি একজন অ্যান্টিক ডিলার, নাকি এর পেছনে অন্য কোনো পরিচয় আছে? কেন আমার মনে হচ্ছে লোকটা আমার সম্পর্কে অনেক কিছু জানে? আরশের বলা শেষ কথাগুলো তার কানে বাজছিল। খেয়াল রাখবেন সেই আগুনে যেন আপনার নিজের হাতটাই পুড়ে না যায়। এই কথার মানে কি? এটা কি শুধু একটা উপদেশ ছিল, নাকি কোনো গোপন সতর্কবার্তা? মেহের কফির কাপে চুমুক দিল। কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তার মস্তিষ্ক তখন উত্তপ্ত। সে বুঝতে পারছিল তার ইনসাফের আড়ালে সিরিজের তদন্ত তাকে শুধু একটা পুরনো কেসের দিকে ঠেলে দিচ্ছে না, বরং তাকে ঠেলে দিচ্ছে এক জীবন্ত রহস্যের দিকে। আর সেই রহস্যের নাম আরিয়ান। সে ঠিক করলো, পরের বার দেখা হলে এই লোকটার সম্পর্কে আরও জানার চেষ্টা করব, কারণ আরশ আহমেদ নামের সেই মৃত কিশোর আর এই রহস্যময় আরিয়ানের মধ্যে কোথাও একটা সংযোগ অবশ্যই আছে। আর সেই সংযোগটা খুঁজে বের করতে পারলেই হয়তো আমি আমার কাঙ্ক্ষিত সত্যের দেখা পাবো। এক অজানা রোমাঞ্চ আর বিপদের গন্ধ মেহেরকে ঘিরে ধরল, আর সে সেই চ্যালেঞ্জটা নিতে মনে মনে প্রস্তুত হয়ে গেল। চ্যানেল 24/7-এর নিউজ রুমে মেহেরের ডেস্কে ফাইলের স্তূপ। রাত প্রায় 10টা, কিন্তু মেহেরের চোখে ঘুম নেই। গত এক সপ্তাহ ধরে সে পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না। তার জুনিয়র রিপোর্টার সামি কফির মগ হাতে নিয়ে তার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। মেহের আপু, বাড়ি যাবেন না? অনেক রাত তো হলো। মেহের কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, কিভাবে যাব? সামনে কিছুই তো এগোচ্ছে না। রিভারসাইড মার্ডার কেস পুরনো ফাইলটা চেয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ওরা বলেছে ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। থানার জিডি কপিটাও নাকি উই পোকায় খেয়ে ফেলেছে। সব কিছু কেমন পরিকল্পিতভাবে গায়েব হয়ে গেছে বলে মনে হচ্ছে না? আপু, আপনি তো জেনে শুনেই এই ঝামেলার মধ্যে ঢুকিয়েছেন। যার রায় আপনার বাবা দিয়েছে, সেই কেস ঘাটাঘাটি করলে তো বাধা আসবেই। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, তাই না? একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল, সে মরেই গেল, আর সেই সম্পর্কিত সব নথি গায়েব হয়ে যাওয়াটা তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমাদের সিস্টেমটা কি এতটাই বুঝে গেছে? আপু, আমি তা বলিনি। আমি শুধু বলেছি আপনাকে আরও সাবধানে কাজ করতে হবে। জাভেদ ভাই কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ খেয়াল করছে। তিনি ম্যানেজমেন্টের কান ভারী করার চেষ্টা করছেন, যাতে আপনার এই সিরিজটা বন্ধ হয়ে যায়। মেহের একটা ব্যঙ্গের হাসি হাসল। জাভেদ ভাই, উনি তো চান আমি কোনোভাবে ব্যর্থ হই, আর উনি ব্রেকিং নিউজ দেবেন। সহকর্মী সাংবাদিকদের ব্যক্তিগত আক্রোশের শিকার বিচার ব্যবস্থা, তাই না? ঠিক তখনই মেহেরের ল্যাপটপে একটা ইমেল নোটিফিকেশন এলো। সাবজেক্ট লাইনে লেখা সত্যের প্রথম ধাপ। মেহের ভুরু কুঁচকে ইমেলটা খুলল। প্রেরকের ঠিকানাটা অদ্ভুত, দুর্বোধ্য কিছু অক্ষর আর সংখ্যার সমাহার। স্বামী ঝুঁকে পড়ে মনিটরের দিকে তাকালো। এটা আবার কে পাঠিয়েছে আপু? মেহের ইমেলের লেখাগুলো জোরে জোরে পড়ল। যদি সত্যটা জানতে চান তাহলে এই ঠিকানায় যান। বশির আহমেদ, তৎকালীন সাব ইন্সপেক্টর, রিভারসাইড মার্ডার কেসের প্রথম তদন্তকারী অফিসার। ঠিকানা 26-3 পুরনো লেন, নারিন্দা। স্বামী অবাক হয়ে বলল, তদন্তকারী অফিসারের ঠিকানা? কিন্তু কে পাঠালো এটা? আপনার তদন্তের কথা তো বাইরে কেউ জানে না। এটা কোনো ফাঁদ হতে পারে আপু। মেহের চেয়ারে সোজা হয়ে বসলো। তার চোখে একটা নতুন আশার আলো জ্বলে উঠল। হতে পারেন, কিন্তু আমার এখন ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই স্বামী। যেই এটা পাঠিয়ে থাকুক, সে চায় আমি সত্যিটার কাছাকাছি যাই। এটাও তো হতে পারে সে আমার শুভাকাঙ্ক্ষী। স্বামী দুষ্টুমি করে হেসে বলে, নাকি আপনার ওই রাতের বেলার হিরো আরিয়ান সাহেব? মেহেরের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। আরিয়ান, লোকটার কথা মনে পড়লেই তার একটা অদ্ভুত অনুভূতি হয়। আরিয়ান কেন পাঠাতে যাবে? সে তো একজন সাধারণ অ্যান্টিক ডিলার। সে এসবের কি জানে? আপু, লোকটা সাধারণ নয়। আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন, আমার তো তাকে জেমস বন্ডের ছোট ভাই মনে হয়েছে।
কে জানে, হয়তো সেই আপনার সিক্রেট অ্যাঞ্জেল। মেহের সামির কথায় পাত্তা না দেওয়ার ভান করলো, কিন্তু তার মন বলছিল সামির কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়। আরিয়ান নামের লোকটার মধ্যে একটা রহস্য আছে। ফাজলামও রাখতো। কাল সকালেই আমি এই ঠিকানায় যাব, দেখা যাক সত্যের প্রথম ধাপে আমার জন্য কি অপেক্ষা করছে। একটু সাবধানে থাকুন আপু, জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। মেহের ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, সাংবাদিকদের জন্য কোনো জায়গায় খারাপ নয় স্বামী, যেখানে খবর আছে সেটাই আমাদের কর্মক্ষেত্র। কিন্তু মনে মনে সে ভাবছিল অন্য কথা। এই বেনামি ইমেল কি সত্যি কোনো আশার আলো, নাকি আমাকে আরো গভীরে কোনো ষড়যন্ত্রের জালে ফাঁসানোর প্রথম পদক্ষেপ? আর এই অদৃশ্য সাহায্যকারীর পরিচয় যদি সত্যি আরিয়ান হয়, তাহলে সে কি, তার উদ্দেশ্যই বা কি? হাজারো প্রশ্ন নিয়ে মেহের অফিসের লিফটের দিকে এগিয়ে গেল। সে জানতো কালকের সকালটা তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে। এদিকে শহরের অন্য প্রান্তে বাংলাদেশ সেনাবাহিনীর গোপন ইন্টেলিজেন্স ইউনিটের হেডকোয়ার্টারের একটা সাউন্ড প্রুফ কক্ষে বসেছিল আরশ। তার সামনে বিশাল এক ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছিল বিভিন্ন দেশের অস্ত্র চোরাচালান রুটের ম্যাপ আর কিছু সন্দেহভাজনের ছবি। তার অফিসার ইগল অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল মতিন তার পাশে এসে দাঁড়ালেন। রিকার্ডো গোমেজ মুখ খুলতে শুরু করেছে। ফ্যান্ডম, আমাদের টর্চার সেলের ছেলেরা ভালো কাজ করছে। আরশ স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, ওর কাছ থেকে কি তথ্য পাওয়া গেল স্যার? বাংলাদেশের একটা প্রভাবশালী গ্রুপ ওর কাছ থেকে নিয়মিত অস্ত্র কিনতো। রিকার্ডো সরাসরি তাদের নাম বলেনি, কিন্তু একটা ক্রেডোনেম বলেছে, প্রিন্স। আরশ এবার চেয়ারে ঘুরে বসলো। প্রিন্স? এই কোড নেমটি তো আগে কখনো শুনিনি। ইগল একটা ফাইল আরশের দিকে এগিয়ে দিলেন। আমরা আমাদের নেটওয়ার্ক থেকে কিছু তথ্য পেয়েছি। এই প্রিন্স নামের লোকটা আর কেউ নয়, অবসর পাত্র বিচারপতি অফিসার চৌধুরীর একমাত্র ছেলে আরমান চৌধুরী। নামটা শোনার সাথে সাথে আরশের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আফসার চৌধুরী, আরমান চৌধুরী, 14 বছর ধরে এই দুটো নাম তার মস্তিষ্কের প্রতিটি কোষে বিষাক্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আছে। স্যার, আপনি কি নিশ্চিত জজ আফসার চৌধুরীর ছেলে? হ্যাঁ আরশ, আমারও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু সব তথ্য থেকেই ইঙ্গিত করেছে সে তার বাবার পরিচিত ব্যবহার করে একটা বিশাল অপরাধ সিক্রেট গড়ে তুলেছে। অস্ত্র ব্যবহার থেকে শুরু করে ড্রাগস সবকিছুতেই তার হাত আছে। আরশ চুপ করে রইল। তার চোয়াল শক্ত হয়ে গেছে, মুঠো দুটো অজান্তেই শক্ত হয়ে গেছে। তার ব্যক্তিগত অতীত আর দেশের সুরক্ষার মিশ্রণ যে এভাবে এক সুতোয় বাঁধা পড়বে তাই সে কখনো কল্পনাও করেনি। আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি আর জজ আফসার চৌধুরীর ছেলে, দুটো রাস্তা এক জায়গায় মিশে যাচ্ছে। আমার অতীত আর বর্তমান। ইগল আরশের কাঁধে হাত রাখলেন। আমি জানি এটা তোমার জন্য কতটা কঠিন আরশ। আমি জানি ওই লোকগুলো তোমার সাথে কি করেছে, কিন্তু তোমাকে তোমার ব্যক্তিগত অনুভূতি থেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা এখন আর তোমার ব্যক্তিগত প্রতিশোধের মিশন নয়, এটা তোমার নিরাপত্তার প্রশ্ন। আরশ একটা দীর্ঘশ্বাস ফেলল। স্যার, আপনি কি জানেন এই আরমান চৌধুরী ছিল রিভারসাইড মার্ডার কেসের আসল খুনি, আর আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল শুধু ওকে বাঁচানোর জন্য। ইগল কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি সব জানি আরশ, আমি তোমার ফাইলটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। আর এ কারণে আমি চাই তুমি এই মিশনটা থেকে নিজেকে সরিয়ে নাও। তোমার জায়গায় অন্য কোনো অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। আমি চাই না তোমার ব্যক্তিগত আবেগ মিশনের কোনো ক্ষতি করুক। আরশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে আগুন জ্বলছে। না স্যার, এই মিশন আমি লিড করব। গত 14 বছর ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছি। আমি ওদের চিনি, ওদের দুর্বলতা আমি জানি। আমার চেয়ে ভালো এই কাজটা আর কেউ করতে পারবে না। আর আপনি আবেগের কথা বলছেন, আমার কোনো আবেগ নেই স্যার। যা ছিল তা বহু আগেই মরে গেছে। এখন যা আছে তা হলো দেশের প্রতি আমার দায়িত্ব। ইগল আরশের চোখের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন আরশকে এখন থামানো যাবে না। কিন্তু মেহের অফিসার চৌধুরীর মেয়ে, সে তো একটা কেসটা নিয়ে আবার তদন্ত শুরু করেছে। তুমি তাকে তথ্য দিয়ে সাহায্য করছো, আমি জানি। এটা কিন্তু তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। স্যার, মেহের একজন সৎ সাংবাদিক। সে সত্যটা জানতে চায়, আর আমি চাই সত্যিটা তার মাধ্যমে প্রকাশ হোক। বিচার আদালত করবে, আমি নই। আমি শুধু প্রমাণগুলো আদালতের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। কিন্তু যদি সে তোমার আসল পরিচয় জেনে যায়?
জানবে না স্যার, আমার পরিচয় শুধু একটাই, ফ্যান্টম। আর আমার মিশন হলো আরমান চৌধুরী আর তার সিন্ডিকেটকে ধ্বংস করা। ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে যেভাবেই হোক আমি কাজটা শেষ করব। ঈগল আর কোনো কথা বললেন না। তিনি জানেন আরশ একবার যা সিদ্ধান্ত নেয় তা থেকে তাকে সরানো যায় না। ঠিক আছে ফ্রেন্ডম, অপারেশন পুলিশের দায়িত্ব তুমিই থাকবে, কিন্তু আমাকে প্রতি ঘন্টা আপডেট দেবে। আর মনে রাখবে, একটা ভুল মানে সব শেষ। ধন্যবাদ স্যার। বলে আরশ আবার ডিজিটাল স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে তখন আরমান চৌধুরীর হাসি মুখের একটা ছবি ভাসছে। আরশের ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটে উঠল। খেলাটা এবার সে নিজের মতো করে সাজাবে। আরমান চৌধুরী আর তার বাবা যে জাল বুনেছিল 14 বছর আগে, এবার সেই জালেই তারা নিজেরা আটকা পড়বে। আর এই খেলার মূল চালক হবে সে নিজে, অতীতের কবর থেকে ফিরে আসা এক অশরীরী ফ্যান্টম। পরদিন সকালে মেহের তার পুরনো গাড়িটা নিয়ে নারিন্দার সেই পুরনো লেনের দিকে রওনা দিল। সরু গলি, গায়ে গা লাগানো বাড়ি, বিদ্যুতের তারের জট, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভয়। সে অনেক কষ্টে 26/3 নম্বর বাড়িটা খুঁজে বের করলো। একটা পুরনো দোতলা বাড়ি, দেয়ালের পলিস্তারা খসে পড়ছে। মেহের কলিং বেল চাপতে একজন বয়স্ক লোক দরজা খুলল। তার চোখে মুখে একটা ক্লান্ত আর ভীতু ছাপ। কাকে চাই? আমি সাংবাদিক মেহের, চ্যানেল 24/7 থেকে এসেছি। আপনি কি জনাব বশির আহমেদ? আমি আপনার সাথে রিভারসাইড মার্ডার কেসটা নিয়ে কথা বলতে এসেছি। নামটা শোনার সাথে সাথে বশির আহমেদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না, আপনারা যান এখান থেকে। এই বলে তিনি দরজা বন্ধ করে দিতে চাইলেন। মেহের দ্রুত দরজার মাঝে পা রেখে বলল, প্লিজ আঙ্কেল, মাত্র 5 মিনিট। আমি জানি আপনি কিছু লুকিয়ে যাচ্ছেন। আপনি যদি সেই সত্যিটা বলতেন তাহলে হয়তো একটা নির্দোষ ছেলের জীবন নষ্ট হতো না। নির্দোষ ছেলে, এই দুটো শব্দ বশির আহমেদের মনে গিয়ে লাগলো। তিনি ইতস্তত করে দরজাটা খুললেন। ভিতরে আসুন, কিন্তু সময় নেই। মেহের ভেতরে ঢুকে একটা ভাঙা চেয়ারে বসলো। ঘরটার অবস্থা খুব খারাপ। আঙ্কেল, আমি জানি আপনি ভয়ে আছেন, কিন্তু আর কতদিন এভাবে বিবেকের দংশনে ভুগবেন? প্লিজ আমাকে বলুন সেদিন কি হয়েছিল। বশির আহমেদ কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি খেলেন। ম্যাডাম, আমার একটা মেয়ে আছে, তার বিয়ের বয়স হয়েছে। আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমার মেয়ের ক্ষতি করবে। কারা কারা আঙ্কেল? কারা আপনাকে ভয় দেখিয়েছে? জজ আফসার চৌধুরী? বশির আহমেদ চমকে উঠলেন। আপনি আপনি ওনার নাম জানলেন কি করে? আমি সব জানি আঙ্কেল, আমি জজ সাহেবেরই মেয়ে। এবার বশির আহমেদ যেন আকাশ থেকে পড়লেন। বশির আহমেদ কান্নায় ভেঙে পড়লেন। আপনি আপনি জজ সাহেবের মেয়ে হয়ে? হ্যাঁ, আর এই কারণে আমি সত্যিটা জানতে চাই। আমার বাবার সম্মান আমার কাছে অনেক বড়, কিন্তু একজন নির্দোষ মানুষের জীবনের চেয়ে বড় নয়। বলুন আঙ্কেল, আরশ আহমেদ কি নির্দোষ ছিল? হ্যাঁ ম্যাডাম, ছেলেটা সম্পূর্ণ নির্দোষ ছিল। খুনের সময় সে সেখানে ছিল না। সে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিল। তাহলে তাকে ফাঁসানো হলো কেন? আসল খুনি কে? আসলে খুনি ছিল জয় সাহেবের ছেলে আরমান চৌধুরী। আর প্রধান সাক্ষী যে ছেলেটা খুন হতে দেখেছিল, তাকে আরমানের লোকেরা ভয় দেখিয়ে আরশকে শনাক্ত করতে বাধ্য করেছিল। আমাকেও চাপ দেওয়া হয়েছে যাতে আমি তদন্তটা অন্যদিকে ঘুরিয়ে দিই। আসলে আমাকে বলা হয়েছিল যদি আমি ঠিকমতো কাজটা করি তাহলে আমার মেয়ে বড় হবে এবং বড় হয়ে বিয়ে দিতে পারবো। তা না হলে আমার মেয়ে মুখ দেখা চিরতরে বন্ধ করে দিবে। মেহেরের পায়ের তলার মাটি সরে গেল। তার নিজের ভাই, নিজের বাবা। আপনি আপনি এটা নিজের চোখে দেখেছেন? আমি সাক্ষীর প্রথম জবানবন্দিটা নিয়েছিলাম ম্যাডাম। সেখানে যে আরমানের কথাই ছিল, কিন্তু পরদিন সকালের উপর থেকে চাপ আসে, আমাকে সেই জবানবন্দির কাগজটা নষ্ট করে ফেলতে বলা হয়। আমি ভয়ে তাই করেছিলাম, কিন্তু আমি একটা কপি নিজের কাছে রেখে দিয়েছিলাম। এই বলে বশির আহমেদ তার পুরনো ট্রাঙ্ক খুলে একটা হলদে হয়ে যাওয়া কাগজ বের করে মেহেরের হাতে দিলেন। এই নেন ম্যাডাম, এটাই সেই আসল জবানবন্দি। আমি অনেক বছর ধরে এটা লুকিয়ে রেখেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। মেহের কাঁপা কাঁপা হাতে কাগজটা নিল। এটাই তো সেই নথি যা সে এতদিন ধরে খুঁজছিল। অনেক ধন্যবাদ আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বা আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না।
বশির আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে মেহের যখন গলি দিয়ে বেরিয়ে আসছে, তার বুকের ভেতর তখন ঝড় বইছে। তার নিজের পরিবার এত বড় একটা অপরাধ লুকিয়ে রেখেছে। সে গলির মোড়ে আসতেই হঠাৎ দুজন লোক তার পথ আটকে দাঁড়ালো। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা এলাকার মাস্তান। এই ছেলে কই যাস? মেহের ভয় পেলেও সাহস হারালো না। পথ ছাড়ুন। পথ তো ছাড়বই, কিন্তু তার আগে তোর ব্যাগটা দিয়ে যা। এই বলে একজন তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। মেহের ব্যাগটা আঁকড়ে ধরে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু অন্যজন তার মুখে হাত চেপে ধরলো। বেশি বাড়াবাড়ি করছিস, যা জানিস ভুলে যা, নয়তো লাশ হয়ে পড়ে থাকবি। মেহের বুঝতে পারলো এরা সাধারণ ছিনতাইকারী নয়, এদেরকে পাঠানো হয়েছে। সে তার সর্বশক্তি দিয়ে লোকটার হাতে কামড় বসিয়ে দিল। লোকটা যন্ত্রণায় চিৎকার করে তার মুখ ছেড়ে দিতেই মেহের চিৎকার করে উঠল, বাঁচাও। ঠিক তখনই যেন আকাশ থেকে কেউ নেমে এলো। একটা কালো ছায়ামূর্তি অবিশ্বাস্য গতিতে লোক দুটোর ওপর ঝাঁপিয়ে পড়ল। মেহের কিছু বুঝে ওঠার আগেই দেখলো লোক দুটো মাটিতে কাতরাচ্ছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু এক শীতল ক্রোধ। একজন সন্ত্রাসী পকেট থেকে চাকু বের করে আরিয়ানের দিকে তেড়ে গেল। আরিয়ান সামান্য সরে গিয়ে লোকটার হাত ধরে এমনভাবে মোচড় দিল যে চাকুটা তার হাত থেকে ছিটকে পড়ল। এরপর কনুইয়ের এক আঘাতে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। অন্যজন ভয় পেয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের একটা উড়ন্ত লাথি তাকে কয়েক হাত দূরে ছিটকে ফেলল। পুরো ঘটনাটা ঘটল মাত্র 1 মিনিটের মধ্যে। আরিয়ান মেহেরের দিকে এগিয়ে এলো। আপনি ঠিক আছেন? মেহের ভয়ে আর বিস্ময়ে কাঁপছিল। সে শুধু মাথা নাড়ল। আপনি আপনি এখানে কি করছেন? বললাম না, পৃথিবীটা খুব ছোট। হয়তো আপনার মতো আমারও কোনো পুরনো জিনিসের খোঁজে এদিকে আসা হয়েছিল। চলুন, আপনাকে এখান থেকে নিরাপদে কোথাও নিয়ে যাই। এই জায়গাটা আপনার জন্য ঠিক নয়। এই বলে সে মেহেরের হাত ধরে তাকে প্রায় টেনে হিঁচড়ে নিজের বাইকের দিকে নিয়ে গেল। মেহের তখনও ঘোরের মধ্যে বলছে, এই লোকটা কে? সে কি শুধু একজন অ্যান্টিক ডিলার, নাকি তার চেয়েও বেশি কিছু? আর সে সব সময় ঠিক সময় কিভাবে আমার সামনে এসে হাজির হয়? মেহেরের মনে হলো সে একটা বিশাল জালের মধ্যে আটকা পড়েছে, আর সেই জালের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রহস্যময় আরিয়ান। আরশ মেহেরকে তার বাইকে করে নিয়ে এলো ধানমন্ডির এক শান্ত ছিমছাম কফি শপে। জায়গাটা তার নিজেরই পছন্দের। এখানে কোলাহল কম। মেহের তখনও আগের ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেনি। আরশ তার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল। আগে এটা খান, তারপর কথা হবে। মেহের এক নিঃশ্বাসে পানিটা শেষ করলো। তারপর সে সরাসরি আরশের চোখের দিকে তাকালো। তার চোখে এবার ভয় নয়, ছিল হাজারো প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ আরিয়ান। আজ আপনি না থাকলে কি যে হতো আমি জানি না, কিন্তু আজ আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আরশ কফির অর্ডার দিতে দিতে হালকাভাবে বলল, প্রশ্ন করার জন্যই তো সাংবাদিকদের জন্ম। করুন আপনার প্রশ্ন। আপনি সাধারণ কেউ নন। ওইভাবে মারামারি করা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। কি আপনি? সত্যি করে বলুন। আরশ কফি কাপে চুমুক দিয়ে এমন একটা মুখ করলো যেন সে খুব সাধারণ একটা প্রশ্নের উত্তর দিচ্ছে। বললাম তো, আরিয়ান। আর মার্শাল আর্ট, আরে ধুর, ওটা ইউটিউব দেখে শিখেছি। লার্ন কুংফু ইন 30 days, এই টাইপের অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে। আজকাল সবই সম্ভব। আপনারও শেখা উচিত, আত্মরক্ষার জন্য অনেক কাজে লাগবে। মেহের তার এই উত্তরে হতাশ হলো। লোকটা কিছুতেই সত্যিটা বলবে না। ফাজলামো করবেন না আরিয়ান। ইউটিউব দেখে কি কেউ ওইভাবে মারামারি করতে পারে না? আপনি কি আর্মিতে ছিলেন নাকি পুলিশে? আরে না, আমি তো আর্মি পুলিশ দেখলেই ভয় পাই। আরশ এমনভাবে বলল যেন সে নিজেই নিজের কথায় বিশ্বাস করে। ওরা দুজন ছিল রোগা পাতলা, তাই পেরেছি। আপনার মতো কোনো স্বাস্থ্যবান লোক হলে আমি আগেই দৌড়ে পালাতাম। মেহের তার কথা শুনে হেসে ফেলল। লোকটার সাথে কথা বললে রাগ করেও থাকা যায় না। আমি স্বাস্থ্যবান? আপনি আমাকে অপমান করছেন আরিয়ান। অপমান কোথায়? আমি তো প্রশংসা করলাম। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার মতো একজন সাহসী সাংবাদিকের জন্য তো স্বাস্থ্যবান হওয়াটা আরও জরুরি। তাদের এই হালকা মেজাজের কথায় পরিবেশটা সহজ হয়ে এলো। মেহের এবার অন্য প্রসঙ্গে গেল। আচ্ছা, আপনি নারিন্দায় কি করছেন? ওটাও কি কোনো পুরনো জিনিসের খোঁজে? একদম। এক লোকের কাছে একটা পুরনো গ্রামোফোন ছিল। ভাবলাম গিয়ে নিয়ে আসি, কিন্তু গিয়ে দেখি জিনিসটা নকল। আমার পুরো যাওয়াটাই মাটি হয়ে গেল।
আরশ নিখুঁত একটা গল্প বানিয়ে বলল, তাই আমারও যাওয়াটা অবশ্যই পুরোপুরি মাটি হয়নি। আমি যা খুঁজছিলাম তা পেয়েছি। মেহের তার ব্যাগ থেকে হলদে হয়ে যাওয়া কাগজটা বের করে দেখালো। আরশ কাগজটার দিকে এক পলক তাকালো, কিন্তু এমন ভান করলো যেন সে কিছুই চেনে না। এটা কি কোনো পুরনো চিঠি নাকি? এটা একটা নির্দোষ ছেলের জীবনের দাম আরিয়ান। এটা প্রমাণ করবে 14 বছর আগে যাকে খুনি বানানো হয়েছিল সে আসলে নির্দোষ ছিল। আরশের বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। মেহের তার এত কাছাকাছি চলে এসেছে। বাহ, তার মানে তো আপনার সিরিজটা এবার জমে যাবে, ব্রেকিং নিউজ হবে। মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এটা প্রকাশ করা আমার জন্য অনেক কঠিন হবে আরিয়ান, কারণ এর সাথে আমার নিজের পরিবার জড়িত। আমি জানি। আরশ খুব শান্তভাবে বলল। মেহের চমকে উঠল। আপনি আপনি কি করে জানলেন? আপনি তো সেদিন বলেছিলেন আপনার বাবা ওই কেসের রায় দিয়েছিলেন, আর আজ আপনার ওপর হামলা হলো। দুটো সূত্র এক করলেই তো গল্পটা বোঝা যায়। আপনার মতো অত বুদ্ধি আমার না থাকলেও এইটুকু বোঝার মতো বুদ্ধি আছে। মেহের তার দিকে তাকিয়ে রইল। লোকটা কি সত্যিই এতটা বুদ্ধিমান, নাকি সে কিছু লুকাচ্ছে? আরিয়ান, আপনি কি আমাকে সত্যি করে বলবেন আপনি কে? আরশ এবার হাসলো, একটা গভীর রহস্যময় হাসি এসে বলল, আমি কে সেটা জেনে কি হবে মেহের? তার চেয়ে বড় কথা হলো আপনি কে। আপনি কি একজন বিচারপতির মেয়ে যিনি পরিবারের সম্মান বাঁচানোর জন্য সত্যিটা চেপে যাবেন, নাকি আপনি একজন নির্ভীক সাংবাদিক যিনি ন্যায়ের জন্য সবকিছুকে তুচ্ছ করতে পারেন? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আরশের এই কথাটা মেহেরের একেবারে ভেতরে গিয়ে লাগলো। সে আর কোনো প্রশ্ন করতে পারল না। আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে সে অন্যদিকে মুখ ফেরালো। আরশ বুঝলো সে মেহেরকে ভাবনার এক গভীর সমুদ্রে ফেলে দিয়েছে। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলল। অবশেষে আরশ বলল, আচ্ছা, আজ তো আমি আপনার জীবন বাঁচালাম, এর জন্য একটা স্পেশাল ট্রিট পাওনা হয় না? মেহের হাসলো। নিশ্চয়ই, বলুন কি চান? পরের বার যখন দেখা হবে তখন আপনি আমাকে আপনার নিজের হাতে বানানো একটা জিনিস খাওয়াবেন। হতে পারে সেটা এক কাপ চা কিংবা এক বাটি নুডলস। আমি তো রান্না খুব একটা ভালো পারি না। তাতে কি, বীজ তো আর হবে না, আমি খেয়ে নেব। আরশ এমনভাবে বলল যেন এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। তাদের এই মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে একটা নতুন সম্পর্কের সূচনা হচ্ছিল। এমন একটা সম্পর্ক যা দাঁড়িয়ে আছে একরাশ রহস্য, অর্ধেক সত্যি আর এক অদ্ভুত আকর্ষণের ওপর। মেহের জানতো না তার সামনে বসে থাকা লোকটাই তার জীবনের সবচেয়ে বড় সত্য। আর আরশও ভাবছিল এই মেয়েটার সততা আর সাহসের আগুন তাকে তার 14 বছরের পুরনো প্রতিশোধের পথ থেকে সরিয়ে ভালোবাসার কোনো নতুন পথে নিয়ে যাবে না তো? উত্তরটা ভবিষ্যতের হাতে তোলা রইল। দর্শক, আপনাদের কি মনে হয় এর উত্তর কি হতে পারে? সবাই নিজের মতো করে কমেন্ট করে জানান তো। আর ভিডিওটিতে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে ফটাফট লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পের মোড় অন্যদিকে চলে যাচ্ছে। যদি আপনারা লাইক করে দিন তাহলে আবার ঘুরিয়ে আনবো সঠিক জায়গায়। বাড়ি ধরার সেই বিশাল বাড়ির স্টাডি রুমে থমথমে পরিবেশ। জানালার কাঁচ ভেদ করে আসা চাঁদের আলোয় অবসরপ্রাপ্ত বিচারপতি আফসার চৌধুরীর মুখের প্রতিটি রেখা স্পষ্ট, আর তাতে জমে আছে গভীর উদ্বেগ। তার সামনে দামি সোফায় পা তুলে বসে আছে তার একমাত্র ছেলে আরমান চৌধুরী। তার পরনে ব্র্যান্ডেড টি শার্ট, হাতে জ্বলছে দামি চুরুট। আফসার চৌধুরী ঘরের ভেতর পায়চারি করতে করতে বললেন, তোমার পাঠানো লোকগুলোর কাজটা ঠিক মতন করতে পারেনি আরমান। মেহেরের উপর হামলাটা ব্যর্থ হয়েছে। আরমান চুরুটের ধোঁয়া ছেড়ে তার ছেলের সুরে বলল, আরে বাবা, এত টেনশন করছো কেন? দুটো ছিটে মাঝখান পাঠিয়েছিলাম শুধু ভয় দেখানোর জন্য, মারার জন্য তো পাঠাইনি। ভয় পেলেই তো ও থেমে যাবে। আফসার চৌধুরী ছেলের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। তুমি মেহেরকে চেনো না, ও ভয় পাওয়ার মতন মেয়ে না। বরং এই হামলার পর ওর জেদ আরো বেড়ে যাবে। ও পুরনো কেসটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করছে। তোমার জন্য বিপদ হতে পারে, সামলে চলো। আরমান সোফায় গায়ে এলিয়ে দিয়ে হাসলো। বিপদ? কিসের বিপদ? 14 বছর আগের কথা, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, সব তো তুমি নিজের হাতে নষ্ট করে দিয়েছ। তাহলে আর ভয় কিসের? ভয়টা হলো মেহের, ও আমারই রক্ত। ও একবার যখন কিছু ধরে তা শেষ না দেখে ছাড়ে না। ও যদি সত্যিটা জেনে যায় তো কি হবে? ও কি নিজের ভাইয়ের বিরুদ্ধে পত্রিকায় লিখবে? নিজের বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দেবে?
অসম্ভব। দিন শেষে ও আমাদের পরিবারের অংশ। আরমান, তুমি পরিস্থিতি বুঝতে পারছো না। সেদিন মেহেরকে নাকি কেউ বাঁচিয়েছে, একটা ছেলে যে নাকি মার্শাল আর্টে পারদর্শী। আরমানের কপালে সামান্য ভাঁজ পড়ল। কে সে? মেহেরের নতুন কোনো বয়ফ্রেন্ড নাকি? আমি জানি না সে কে, কিন্তু আমার ভালো লাগছে না। সব কিছু কেমন যেন হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে আছে 14 বছর আগে তুমি আমাকে কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে আর কখনো কোনো ভুল করবে না, কিন্তু তুমি তো থামোনি। এখন তোমার নামে অস্ত্র ব্যবসা, ড্রাগসের কথা শোনা যায়। আরমান এবার সোজা হয়ে বসলো, তার মুখে বিরক্তির ছাপ। বাবা প্লিজ, আবার পুরনো লেকচার শুরু করো না তো। আমি যা করেছি নিজের জন্যই করেছি। আর তোমার কিসের অভাব? আমার টাকার জোরেই তো আজ তুমি বিলাসবহুল জীবন কাটাচ্ছ। আফসার চৌধুরী ধমকে উঠলেন। চুপ করো। আমি তোমার টাকায় চলি না, বরং তুমি আমার পরিচয়ের জেরে এখনো জেলের বাইরে আছো। ভুলে যেও না, আমি আফসার চৌধুরী। আমি যেমন তোমাকে বাঁচাতে পারি, তেমন তোমাকে আইনের হাতে তুলে দিতেও আমার একটুও সময় লাগবে না। আরমান বাবার এই রূপে কিছুটা থমকে গেল। সে জানে তার বাবা রেগে গেলে কি করতে পারেন। ওকে ওকে, রিল্যাক্স বাবা। আমি আর কিছু করব না। তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। 14 বছর আগেই তুমি তো সব ঝামেলা নিয়েছিলে, এবার তুমি সামলে নেবে। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। আফসার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। আপাতত কিছুদিন আড়ালে থাকো, আর মেহেরের উপর নজর রাখো। ও কার সাথে মেশে, কোথায় যায়, সব খবর আমার চাই। আর ওই ছেলেটা যে ওকে বাঁচিয়েছে, তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করো। আমার মন বলছে ওই ছেলেটাই আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আরমান একটা শয়তানি হাসি দিয়ে বলল, ডোন্ট ওয়ারি বাবা, তোমার ছেলে এখনও খেলাটা ভুলে যায়নি। মেহেরকে কিভাবে থামাতে হয় আর ওই হিরোকে কিভাবে জিরো বানাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তারপর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তো আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। আফসার চৌধুরী ছেলের আত্মবিশ্বাসী মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কাঁপছিল। তার মনে হচ্ছিল 14 বছর ধরে যে সত্যটাকে তিনি কবর দিয়ে রেখেছিলেন, সে কবর খুঁড়ে কোনো অশরীরী যেন বেরিয়ে আসতে চাইছে। আর সেই অশরীরীর হাত থেকে তার ছেলেকে বাঁচানোর জন্য এবার হয়তো তাকে আরও বড় কোনো পাপ করতে হবে। এদিকে গোপন হেডকোয়ার্টারের অন্ধকার ঘরটা শুধু কয়েকটা মনিটরের আলো। আরস তার চেয়ারে বসে মেহেরের বাসার সামনের রাস্তার সিসিটিভি ফুটেজ লাইভ দেখছিল। মেহের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তার মুখে চিন্তার ছাপ। সে এখনো চিন্তার মধ্যেই আছে। এই বিষয়ে তার বাবাকে এখনো কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কারণ তার আরও কিছু প্রমাণ দরকার। আরশের অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মতিন ঘরে ঢুকলেন। তার মুখ ভীষণ গম্ভীর। ফ্রেন্ডম, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। আরশ ফুটেজ থেকে চোখ না সরিয়েই বলল, কি বিষয়ে স্যার? তুমি জর্জের মেয়ের সাথে দূরত্ব বজায় রেখো। এটা তোমার ব্যক্তিগত প্রতিশোধের জায়গা নয়, এটা রাষ্ট্রীয় মিশন। তোমার কাছে আরমান চৌধুরীর আইনের আওতায় আনা, তার বোনের সাথে প্রেম করা নয়। আরশ এবার চেয়ার ঘুরে অফিসারের দিকে তাকালো। স্যার, আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন, আর আমি প্রেম করছি না। তাহলে তুমি ওকে নিরন্দাই বাঁচালে কেন? কেন তুমি বারবার ওর আশেপাশে ঘুরঘুর করছো? আমি তোমার লোকেশন ট্র্যাক করেছি আরশ। তুমি তোমার মিশনের বাইরে গিয়েও ওকে বাধা দিচ্ছ কেন? কারণ ওকে বিপদে ফেলা হয়েছে স্যার। আর আপনি জানেন এই খেলাটা আমি মেহেরকে দিয়েই করাতে চাই। আরমান চৌধুরীর লোকেরা ওকে টার্গেট করেছে। আমি যদি ওকে না বাঁচাই তাহলে ওরা ওকে মেরে ফেলবে, আর তাহলে আমাদের তদন্তের একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক নষ্ট হয়ে যাবে। সেটা দেখার জন্য আমাদের টিম আছে। তোমার কাজ এটা নয়, তোমার কাজ অপারেশন প্রিন্স। আরশ উঠে দাঁড়ালো। স্যার, আপনি কি বুঝতে পারছেন না? দুটো ঘটনা এখন আর আলাদা নেই। মেহের যে তদন্ত করছে সেটাও আমাদের মিশনেরই একটা অংশ হয়ে গেছে। ও যদি প্রধান সাক্ষীর কাছে পৌঁছতে পারে, তাহলে আরমানের বিরুদ্ধে আমাদের হাতে একটা শক্তিশালী প্রমাণ আসবে। ইগল আরশের কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো। আরশ, আমি তোমার ভেতরে ঝড়টা বুঝতে পেরেছি। 14 বছর তুমি যে কষ্ট পেয়েছো তার তুলনায় কিছুই না, কিন্তু তুমি একজন সৈনিক। আর একজন সৈনিকের কাছে ব্যক্তিগত অনুমতির চেয়ে দেশের স্বার্থ বড়। তুমি যদি মেহেরের সাথে বারবার দেখা করো, তাহলে তোমার পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়বে। আরমান চৌধুরী যদি জেনে যায় যে তুমি সেই আরশ,
তাহলে সে আরো সতর্ক হয়ে যাবে, আমাদের পুরো মিশনটা ব্যর্থ হতে পারে। স্যার আমি কোনো ভুল করব না, আমি জানি আমাকে কোথায় থামতে হবে। না আরশ, তুমি জানো না ওই মেয়েদের প্রতি তুমি দুর্বল হয়ে পড়ছো, তোমার চোখে আমি সেটা দেখতে পাই। আর আবেগ একজন কমান্ডোর সবচেয়ে বড় শত্রু। ঈগল তার ডেস্কের দিকে এগিয়ে গিয়ে একটা ফাইল তুলে নিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি এখন থেকে মেহের চৌধুরীর আশেপাশে থাকবে না। নিরাপত্তার জন্য আমাদের সার্ভেলেন্স টিম কাজ করবে, আর তুমি শুধু আরমান চৌধুরীর সিন্ডিকেটের ওপর ফোকাস করবে। দিস ইজ অ্যান অর্ডার ফ্রেন্ডম। আরশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার অফিসার তাকে সরাসরি আদেশ দিয়েছেন, একজন সৈনিক হিসেবে এই আদেশ অমান্য করার কোনো সুযোগ তার নেই। কিন্তু স্যার, যদি ওদের টিম কোনো ভুল করে ফেলে, যদি মেহেরের কোনো ক্ষতি হয়ে যায়? সেটা আমার দায়িত্ব, তোমার নয়। তুমি শুধু তোমার কাজটা করো। আরশ আর কোনো কথা বলল না। সে জানে তর্ক করে লাভ নেই। সে শুধু রোবটের মতো বলল, ইয়েস স্যার। ঈগল ঘর থেকে বেরিয়ে গেলেন। আরশ আবার মনিটরের দিকে তাকালো। মেহের তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হয়তো তার তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। আরশের মনে হলো সে একটা অদৃশ্য কাঁচের দেওয়ালের ওপার থেকে মেহেরকে দেখছে। সে তাকে রক্ষা করতে চায়, কিন্তু তার হাত পা বাঁধা। সে বুঝতে পারছিল মেহেরকে একা ছেড়ে দেওয়া মানে তাকে একদল ক্ষুধার্ত নেকড়ের সামনে ফেলে দেওয়া। আর তার মন বলছিল সার্ভেলেন্স টিম আরমান চৌধুরীর লোকদের থামাতে পারবে না। আরশের বুকের ভেতর একটা দ্বন্দ্ব শুরু হলো। একদিকে দেশের প্রতি তার দায়িত্ব আর অফিসারের আদেশ, অন্যদিকে একজন নির্দোষ মেয়ের জীবন আর তার নিজের বিবেকের দংশন। সে জানে আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে, কিন্তু এও জানে মেহেরের কোনো ক্ষতি হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আরশ তার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে লাগলো। দুদিন পর মেহের তার সোর্স, সেই বেনামি ইমেল প্রেরকের কাছ থেকে আরেকটি বার্তা পেল। এবার সাবজেক্ট লাইনে লেখা শেষ সাক্ষী। ইমেলে একটা ঠিকানা দেওয়া ছিল। ঠিকানাটা সাভারের এক প্রত্যন্ত গ্রামের। সেখানে রিভারসাইড মার্ডার কেসের সেই প্রধান সাক্ষী সেলিম নাম বদলে লুকিয়ে আছে। মেহের আর এক মুহূর্ত দেরি করলো না। সে তার চ্যানেল থেকে একটা গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ল। তার মন বলছিল এই সেলিমের কাছে সে তার সব প্রশ্নের উত্তর পাবে। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর মেহের সেই গ্রামে পৌঁছালো। কাঁচা রাস্তা, মাটির বাড়ি। সে ঠিকানা খুঁজে সেলিমকে বের করলো। সেলিম এখন আর আগের মতো নেই। ভয়ে, আতঙ্কে আর গরিবিতে তার চেহারা ভেঙে গেছে। সে এখন একটা চায়ের দোকানে কাজ করে। মেহের তাকে দোকানের পেছনে ডেকে নিয়ে গেল। সেলিম সাহেব, আমি সাংবাদিক মেহের। আমি জানি আপনি কে। আমি রিভারসাইড মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি। সেলিম নামটা শুনে ভয়ে আঁতকে উঠল। না না, আমি এসবের কিছু জানি না। আপনারা আমার পিছু ছাড়েন না কেন? আমি শান্তিতে বাঁচতে চাই। শান্তিতে? একজন নির্দোষ ছেলেকে ফাঁসিয়ে দিয়ে আপনি শান্তিতে আছেন? আপনার একবারও কি আরশ নামের ছেলেটার জন্য কষ্ট হয়নি? সেলিমের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। কি করতাম আমি ম্যাডাম? ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমার একটা ছোট বোন ছিল, ওরা বলেছিল যদি আমি মুখ খুলি তাহলে আমার বোনকে। কারা সেলিম? কারা আপনাকে হুমকি দিয়েছিল? আরমান চৌধুরী, জজ সাহেবের ছেলে। আমি নিজের চোখে তাকে খুনটা করতে দেখেছি। অবশেষে মেহের তার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেল। আপনি নিজের চোখে দেখেছেন? তাহলে আপনি আদালতে মিথ্যে বললেন কেন? কারণ খুনটা আমি দেখে ফেলেছিলাম, আর আরমানও আমাকে দেখে ফেলেছিল। সেদিন রাতে ওর লোকেরা আমাকে তুলে নিয়ে যায়, আমাকে অনেক মারধর করে। তারপর বলে যদি আমি তাদের কথা মতো না চলি তাহলে আমার বোনকে। সেলিম কান্নায় ভেঙে পড়ে বলল, আরে সেই পাপ ঢাকতেই তারা ওই ওষুধ কিনতে আসতো ছেলেটাকে, আর আরশকেও ফাঁসিয়ে দেয়। মেহের তার ফোন বের করে রেকর্ডিং অন করলো। সেলিম, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আপনাকে আবার জবানবন্দি দিতে হবে। আমি কথা দিচ্ছি আপনার আর আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না। সেলিম ভয়ে কাঁপছিল। না ম্যাডাম, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা খুব প্রভাবশালী। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি আপনার সাথে। মেহের যখন তাকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক তখনই 2টো মোটরসাইকেল এসে তাদের সামনে থামলো। 4 জন লোক নেমে তাদের দিকে এগিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে পিস্তল। মেহের বুঝতে পারলো আরমানের লোকেরা তাদের পিছু নিয়েছে। একজন লোক সেলিমের দিকে পিস্তল তাক করে বলল, বেশি কথা বলতে শিখেছিস তাই না সেলিম? আজ তোর সব কথা আমরা বন্ধ করে দেব। অন্যজন মেহেরের দিকে এগিয়ে এলো। আর তুই সাংবাদিক, তোকেও তো অনেকবার সাবধান করা হয়েছে। এবার আর তোকে কেউ বাঁচাতে আসবে না। সেলিম ভয়ে চিৎকার করে উঠল।
ম্যাডাম পালান। কিন্তু পালানোর কোনো পথ ছিল না। চারদিক থেকে ওরা তাদের ঘিরে ধরেছিল। হঠাৎ একটা গুলির শব্দ হলো। সেলিম যন্ত্রণা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার পায়ে গুলি লেগেছে। গুন্ডাদের একজন মেহেরের চুল ধরে টান দিয়ে বলল, এবার তোর পালা। মেহের চোখ বন্ধ করে ফেললো। তার মনে হলো আজই তার জীবনের শেষ দিন। সে মনে মনে আরিয়ানের মুখটা স্মরণ করার চেষ্টা করলো। ঠিক তখন গুন্ডাটা মেহেরের দিকে পিস্তল তাক করেছে। তখন একটা বুলেট এসে তার হাতের পিস্তলটা উড়িয়ে নিয়ে গেল। সবাই চমকে উঠে শব্দের উৎসের দিকে তাকালো। দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আরশ। তার পরনে কালো কৌশলগত পোশাক, মুখে মাস্ক, হাতে একটা অত্যাধুনিক স্নাইপার রাইফেল। তার চোখ দুটো যেন বরফের মতো শীতল, কিন্তু তার ভেতরে জ্বলছে লেলিহান আগুন। সে তার অফিসারের আদেশ অমান্য করেছে, কারণ সে জানতো সার্ভেলেন্স টিম এখানে সময় মতো পৌঁছাতে পারবে না। গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই আরও অবিশ্বাস্য গতিতে তাদের দিকে ছুটে এলো। তার হাতে এখন আর রাইফেল নেই, আছে দুটো ধারালো কমব্যাট নাইফ। একজনের গলায় লক্ষ্য করে সে ছুরি চালালো না, বরং তার কাঁধে এমনভাবে আঘাত করলো যে সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। অন্যজন গুলি করতে যাবে তার আগে আরশের এক লাথি তার হাত থেকে পিস্তলটা ছিটকে দিল, এবং পর মুহূর্তে আরশের ছুরির বাট তার কপালে লেগে সে জ্ঞান হারালো। বাকি দুজন ভয় পেয়ে মেহেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করলো। সামনে এগুলো কিন্তু মেয়েটিকে মেরে ফেলবো। আরশ এক মুহূর্তের জন্য থামলো। তার চোখে কোনো ভয় নেই। সে ঠান্ডা গলায় বলল, মেয়েটাকে ছেড়ে দে, তোদের দুজনের জীবন আমি ভিক্ষা দেব। তুই একা আমাদের কি করবি? আরশ কোনো উত্তর দিল না। সে তার পায়ের কাছে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে পাশের একটা টিনের চালে এমনভাবে ছুঁড়ে মারল যে বিকট একটা শব্দ হলো। গুন্ডা দুটো সেই শব্দে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হতেই আরশ ঝাঁপিয়ে পড়ল। তার নড়াচড়া ছিল বিদ্যুতের মতো। সে একজনের হাত থেকে মেহেরকে ছাড়িয়ে নিয়ে তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। তারপর শুরু হলো তার আসল রূপ। সে কোনো গুলি ব্যবহার করলো না। খালি হাতে সে বাকি দুজনকে এমনভাবে মারতে শুরু করলো যা কোনো সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানায়। তার প্রতিটি আঘাত ছিল নিখুঁত এবং মারাত্মক। কয়েক মিনিটের মধ্যেই লোক দুটো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। মেহের হতবাক হয়ে পুরো ঘটনাটা দেখছিল। তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার চেনা আরিয়ান নয়। এই লোকটা একজন প্রশিক্ষিত ঘাতক, একজন ভয়ঙ্কর কমান্ডো। তার চোখের চাহনি, তার দাঁড়ানোর ভঙ্গি, তার নিঃশ্বাস, সব কিছুই বলছে সে সাধারণ কেউ নয়। আরশ আহত সেলিমের কাছে গিয়ে তার পায়ের ক্ষতটা পরীক্ষা করলো। গুলিটা শুধু মাংস ভেদ করে গেছে, ভয় পাবেন না। এই বলে সে নিজের পোশাক ছিঁড়ে সেলিমের পায়ে শক্ত করে বেঁধে দিল যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। তারপর সে মেহেরের দিকে এগিয়ে এলো। তার মুখোশের আড়াল থেকেও মেহের তার কঠিন চাহনিটা অনুভব করতে পারছিল। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, আরিয়ান, তুমি? আরশ তার কথার কোনো উত্তর দিল না। সে শুধু তার কঠিন ঠান্ডা গলায় বলল, এখান থেকে এক্ষুনি চলে যাও, আর পেছনে ফিরবে না। পুলিশ আর অ্যাম্বুলেন্স 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু তুমি তুমি কে? তুমি কেন আমাকে বাঁচাচ্ছ? আমি কে সেটা জানার দরকার নেই। শুধু জেনে রাখো, তুমি যে পথে হাঁটছো সে পথে মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। যদি বাঁচতে চাও তাহলে সব ছেড়ে দাও। এই বলে আরশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে মিলিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহের চিৎকার করে উঠল, দাঁড়াও, আমি তোমাকে যেতে দেব না যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ। আরশ থামলো, কিন্তু ঘুরল না। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো মেহের, তাতে তুমি সুরক্ষিত থাকবে। আমি নিরাপত্তা চাই না, আমি সত্যিটা জানতে চাই। আর আমার মন বলছে তুমি সেই সত্যিটার অংশ। আরশ কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে শান্তভাবে বলল, তোমার যা করার করো, কিন্তু মনে রেখো, পরের বার হয়তো আমি তোমাকে বাঁচানোর জন্য সময় মতো পৌঁছাতে পারবো না। এই শীতল সতর্ক বার্তাটা দিয়ে আরশ জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেল। রেখে গেল শুধু হতভম্ব মেহের, আহত সেলিম আর 4 জন পরাজিত গুন্ডার নিস্তেজ দেহ। মেহেরের মাথায় তখন আরিয়ানের কমান্ডের রূপটা ঘুরপাক খাচ্ছিল। তার সব ধারণা উলটপালট হয়ে গেছে। সে বুঝতে পারছিল সে যাকে এতদিন একজন সাধারণ রহস্যময় মানুষ ভেবে এসেছে সে আসলে এক ভয়ঙ্কর প্রশিক্ষিত শক্তি। আর তার তদন্ত এখন শুধু একটা পুরনো মার্ডার কেস নয়, বরং জড়িয়ে গেছে রাষ্ট্রীয় কোনো গোপন মিশনের সাথে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে সে নিজে আর তার জীবনের সবচেয়ে বড় রহস্য, ফ্যান্টম। সাভারের সেই ভয়ঙ্কর ঘটনার পর 3 দিন কেটে গেছে।
মেহের নিজেকে তার অ্যাপার্টমেন্টে প্রায় বন্দি করে ফেলেছে। তার মাথায় একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছে, কমান্ডো রূপে আরিয়ানের সেই ভয়ঙ্কর সুন্দর মূর্তি। সে কিছুতেই হিসেব মেলাতে পারছে না। তার একমাত্র ভরসা এখন তার ভার্সিটির পুরনো বন্ধু নাভিদ। নাভিদ দেশের সেরা হ্যাকারদের একজন, যদিও সে এই পরিচয়টা খুব গোপন রাখে। মেহেরের ফোন পেয়ে সে তার বাসায় চলে এসেছে। কি রে মেহের, তোর এমন বিধ্বস্ত অবস্থা কেন? কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভূতের সিনেমা দেখে এসেছিস। মেহের তার ল্যাপটপটা নাভিদের দিকে এগিয়ে দিল। নাভিদ, আমার তোর সাহায্য লাগবে, খুব জরুরি। বল, তোর জন্য আমি প্রেসিডেন্টের ওয়েবসাইটও হ্যাক করতে পারি, জানিসই তো। ফাজলামো রাখ। সাভারের যে জায়গায় আমার ওপর হামলা হয়েছিল তার কাছাকাছি একটা হাইওয়ে রেস্টুরেন্ট আছে। আমি খবর নিয়ে জেনেছি সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। তুই কি ওই রেস্টুরেন্টের ওই নির্দিষ্ট দিনের ফুটেজটা বের করে দিতে পারবি? নাভিদ একগাল হেসে বলল, এটা তো আমার জন্য ডাল ভাত। কোন দিনের ফুটেজ লাগবে বল। মেহের তাকে তারিখ আর সময়টা বলতে নাভিদ তার নিজের ল্যাপটপ খুলে কাজে লেগে গেল। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড় তুলছিল। প্রায় 20 মিনিট পর নাভিদ বলল, পেয়ে গেছি, দেখ তো এই লোকটাই কিনা। স্ক্রিনে একটা ঝাপসা ফুটেজ চলছিল। সেখানে দেখা যাচ্ছে আরুষ তার বাইকটা পার্ক করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তার মুখে তখনও মাস্ক ছিল না। মেহের স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ল। হ্যাঁ, এই তো এই লোকটা। তুই কি ছবিটা একটু পরিষ্কার করতে পারবি? অবশ্যই, আমার কাছে কিছু সফটওয়্যার আছে যা দিয়ে নাসা চাঁদের ছবি পরিষ্কার করি। নাভিদ গর্বের সাথে বলল। সে আরও কিছুক্ষণ কাজ করার পর অবশেষে একটা পরিষ্কার ছবি বের করলো। আরুষের তীক্ষ্ণ চেহারাটা স্ক্রিনে ভেসে উঠল। মেহের ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এই মুখটা তার খুব চেনা, আবার খুব অচেনা। নাভিদ বলল, এবার কি করব? এই লোকের ছবি দিয়ে জাতীয় ডেটাবেজে সার্চ দেব, দেখি কি পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, দে তো দেখি। নাভিদ ছবিটা দিয়ে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ সব ডেটাবেজে সার্চ দিল, কিন্তু ফলাফল শূন্য। অদ্ভুত তো, এই নামে এই চেহারায় কোনো মানুষের অস্তিত্বই তো বাংলাদেশের ডেটাবেজে নেই। লোকটা কি ভিন গ্রহের প্রাণী নাকি? মেহের হতাশ হলো না। তার মাথায় অন্য একটা চিন্তা খেলে গেল। সে তার ড্রয়ার থেকে রিভারসাইড মার্ডার কেসের ফাইলটা বের করলো। ফাইলের ভেতর থেকে সে 14 বছর আগের কিশোর আরশ আহমেদের ছবিটা বের করলো। ছবিটা পুরনো, কিছুটা হলদে হয়ে গেছে। নাভিদ, তুই কি এই দুটো ছবি পাশাপাশি রেখে কোনো ফেসিয়াল রিকগনিস সফটওয়্যারের ফেলে দেখতে পারবি? নাভিদ ভুরু কুঁচকে বলল, এই ছেলেটা কে? তোর কোনো পুরনো প্রেমিক নাকি? এত ফাজলামো না করে চুপচাপ কাজটা কর প্লিজ। নাভিদ কিশোর আরশের ছবিটা স্ক্যান করে নিল। তারপর দুটো ছবিকে পাশাপাশি রেখে একটা অ্যাডভান্সড সফটওয়্যারে ফেললো। সফটওয়্যারটা দুটো ছবির মুখের গঠন, চোখের দূরত্ব, চোয়ালের হাড় সবকিছু বিশ্লেষণ করতে শুরু করলো। কয়েক মিনিট পর স্ক্রিনে ফলাফল ভেসে উঠল। ফেসিয়াল রিকগনিশন ম্যাচ 87%। মেহের আর নাভিদ দুজনে স্তব্ধ হয়ে গেল। 87% মিল। বয়সের পার্থক্যের কারণে বাকি 13% মিলছে না। দর্শক, একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাববেন এটা আবার কেমন টেকনোলজি। হ্যাঁ, এমন টেকনোলজি অলরেডি বাজারে এসে গেছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই এটা পসিবল। মেহের কাঁপা কাঁপা হাতে মাউসটা ধরলো। সে দুটো ছবিকে জুম করলো। কিশোর আরশের সেই ভীত অসহায় চোখ আর আজকের আরিয়ানের সেই শীতল কঠিন চোখ। দুটো চোখের দৃষ্টি সম্পূর্ণ আলাদা, কিন্তু চোখের সেই গভীরতা, সেই চাহনি একই। মেহেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তার মাথা ঘুরছিল। সে ফিসফিস করে বলল, এই চোখ, এই চাহনি অসম্ভব। তার মানে আরিয়ানি হলো আরশ, 14 বছর আগের সেই ছেলেটি। নাভিদ অবাক হয়ে বলল, আরশ? সেই ছেলেটা যাকে নিয়ে তুই তদন্ত করছিস? সে তো জেল থেকে পালিয়ে যাওয়ার সময় আগুনে পুড়ে মারা গিয়েছিল। খবর তো তাই এসেছিল। খবর সবসময় সত্যিটা বলে না। আমাকে এতদিন ধরে যে অদৃশ্য শক্তিটা সাহায্য করেছিল, যে আমার বিপদে বারবার ছুটে এসেছিল, সে আর কেউ নয়, সে নিজেই আরশ আহমেদ। সে মরেনি নাভিদ, সে বেঁচে আছে। মেহেরের শরীর কাঁপছিল। তার মানে বাবা আর ভাইয়া মিলে যে ছেলেটাকে খুনি বানিয়ে তার জীবনটা ধ্বংস করে দিয়েছিল, সেই ছেলেটাই এতদিন ধরে আমার জীবন বাঁচিয়ে এসেছে। কিন্তু সে কেন আমাকে বাঁচাচ্ছিল? এই সত্যটা হজম করা তার জন্য কঠিন ছিল। নাভিদ বলে, তাহলে ও এখন কি করি? আর ওভাবে মারামারি, ও তো কোনো স্পেশাল ফোর্সের মধ্যে অ্যাকশন দেখালো। আমি জানি না নাভিদ, আমি কিছুই জানি না, কিন্তু আমাকে জানতে হবে। আমাকে ওর মুখোমুখি হতে হবে, তার সাথে
আমার দেখা করতেই হবে। মেহেরের চোখে এখন আর ভয় ছিল না, ছিল এক তীব্র সংকল্প। সে জানতো তাকে এবার তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়তে হবে, আর সেই লড়াইটা তার নিজের পরিবারের বিরুদ্ধে। সেই রাতেই মেহের তার বাবার বাড়িধারার বাড়িতে গেল। তার হাতে দুটো জিনিস, সালেমের রেকর্ড করা জবানবন্দি আর আরশ আহমেদের বর্তমান ছবি। আফসার চৌধুরী ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। মেহেরকে এত রাতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। এতরা সব ঠিক আছে তো মা? মেহের কোনো উত্তর না দিয়ে তার ফোনের রেকর্ডারটা অন করে টেবিলের উপর রাখলো। এটা শোনো বাবা। রেকর্ডারে সেলেমের কণ্ঠস্বর ভেসে উঠল। সে কাঁপা কাঁপা গলায় স্বীকার করছিল কিভাবে আরমান তাকে ভয় দেখিয়েছিল আর কিভাবে নির্দোষ আরুষকে ফাঁসানো হয়েছিল। পুরোটা শোনার পর আফসার চৌধুরীর মুখের রং বদলে গেল, তার হাত থেকে খবরের কাগজটা পড়ে গেল। এসব এসব মিথ্যা। এই সাক্ষীকে নিশ্চয়ই তুমি টাকা দিয়ে কিনেছ। মেহের এবার আরশের ছবিটা তার সামনে রাখলো। মিথ্যা? তাহলে এটা কি বাবা? এই ছেলেটাকে চেনো? এর নাম আরিয়ান, কিন্তু এর আসল নাম আরশ আহমেদ, যাকে তুমি 14 বছর আগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলে। সে মরেনি বাবা, সে বেঁচে আছে। আফসার চৌধুরী ছবিটার দিকে তাকিয়ে পাথর হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে ছেলেটাকে তিনি মৃত বলে জানতেন সে ফিরে এসেছে। বাবা, তুমি সব জানতে, তাই না? তুমি জানতে যে ভাইয়া খুনটা করেছে। তুমি জেনে শুনে একজন নির্দোষ ছেলের জীবন নষ্ট করে দিয়েছিলে শুধুমাত্র ভাইয়াকে বাঁচানোর জন্য। আফসার চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। তার এতদিনের গড়া সততার মুখোশটা খসে পড়ল। তিনি চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সব জানতাম, আমি জেনে শুনেই কাজটা করেছি। মেহেরের কানে তার বাবার এই স্বীকারোক্তি যেন গরম সীসার মতো প্রবেশ করলো। কেন বাবা, কেন? তুমি ন্যায় বিচারের প্রতীক। তুমি কি করে পারলে এমন একটা জঘন্য কাজ করতে? কারণ ও আমার ছেলে, আরমান আমার একমাত্র ছেলে। আমি দেখেছিলাম ও কতটা ভয় পেয়েছিল। ও যদি জেলে যেত ওর জীবনটা শেষ হয়ে যেত। আমি একজন বাবা হিসেবে আমার সন্তানকে বাঁচাতে চেয়েছিলাম। ওর জন্যই আমি সবকিছু করতে পেরেছিলাম। তাহলে আরশ, তার জীবনের কোনো দাম ছিল না? তার কোনো পরিবার ছিল না বলে তুমি তাকে বলির পাঁঠা বানিয়ে দিলে? এটা কি তোমার বিচার বাবা? এটা কি তোমার সততা? আমি ওকে একটা সুযোগ দিয়েছিলাম। আফসার চৌধুরী পাগলের মতো বলতে লাগলেন, আমি ভেবেছিলাম অ্যাপিল করলে হয়তো ওর শাস্তি কিছুটা কমে যাবে, কিন্তু ও তো জেল থেকে পালিয়ে গেল, আগুনে পুড়ে মরে গেল। আমার কি করার ছিল? মেহের কান্নায় ভেঙে পড়ল। ও পালায়নি বাবা, ওকে হয়তো পালাতে বাধ্য করা হয়েছিল। তুমি শুধু আমার ভাইয়ার জীবন বাঁচাওনি, তুমি একটা নির্দোষ ছেলের জীবন কেড়ে নিয়েছো। তুমি একজন খুনি বাবা, তুমি আর ভাইয়া, তোমরা দুজনেই খুনি। মেহের। আফসার চৌধুরী মেয়ের দিকে এগিয়ে আসতে চাইলেন। আমার কাছে আসবে না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। আমি তোমার মেয়ে নই, আর তুমি আমার বাবা নও। মেহের আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো সেই বাড়ি থেকে, যে বাড়িটাকে সে এতদিন নিজের স্বর্গ মনে করত। আজ সেই বাড়িটা তার কাছে জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। তার বাবা, তার নায়ক, তার আদর্শ সব কিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। রাস্তায় বেরিয়ে এসে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার শুধু একজনের কথাই মনে পড়ছিল, আরশ। সেই ছেলেটা যার জীবনটা তার পরিবার কেড়ে নিয়েছে, আর যার কাছে সে নিজের অজান্তেই ঋণী হয়ে গেছে। আরশ তার গোপন আস্তানায় বসে মনিটরে মেহেরের গাড়িটাকে ট্র্যাক করছিল। সে দেখেছে মেহের তার বাবার বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। সে বুঝতে পারছিল মেহের সবকিছু জেনে গেছে, এখন আর লুকানোর কিচ্ছু নেই। সে মেহেরকে ফোন করলো। মেহের ফোনটা ধরতেই আরশের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় তুমি মেহের? মেহের ফুঁপিয়ে কেঁদে বলল, আমি জানি না, আমি কোথাও যেতে চাই না। হাতের ঝিলের ব্রিজের ওপর চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্রায় আধ ঘন্টা পর মেহের হাতির ঝিলে পৌঁছালো। আরশ ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়েছিল। তার পরনে সাধারণ পোশাক। তাকে দেখে এখন আর কমান্ডো মনে হচ্ছে না, মনে হচ্ছে এক বিষণ্ণ যুবক। মেহের গাড়ি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। তুমি আরশ, তাই না? আরশ কোনো ভনিতা করলো না, সে শান্তভাবে মাথা নাড়ল। হ্যাঁ, আমি আরশ, যাকে তোমার বাবা মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিল। মেহেরের চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো। আমি দুঃখিত আরশ, আমি জানি না কি বলবো। আমার পরিবার তোমার সাথে যা করেছে। আরশ তার দিকে এগিয়ে এসে বলল, তোমার কোনো দোষ নেই মেহের,
তুমি তো কিছুই জানতে না। কিন্তু তুমি তুমি বেঁচে আছো কিভাবে? আর তোমার এই পরিচয়, এই দক্ষতা, তুমি কি সত্যি কোনো অ্যান্টিক ডিলার? আরশ একটা দীর্ঘশ্বাস ফেলল। না, চলো তোমাকে আজ আমার পুরো গল্পটা বলি। তারা ব্রিজের এক কোণে গিয়ে বসলো। রাতের নিয়ন আলোয় হাতির ঝিলের পানি চিকচিক করছিল। তোমার বাবা আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আমার বয়স তখন মাত্র 18। আমার পৃথিবীটা এক মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছিল। জেলে প্রথম কয়েক বছর ছিল সাক্ষাৎ নরক। বড় বড় কয়েদিরা আমার উপর অত্যাচার করত। আমি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করতাম। মেহের চোখ মুছতে মুছতে তার কথা শুনছিল। 8 বছর, টানা 8 বছর আমি ওই নরকের মধ্যে ছিলাম। তারপর একদিন জেলে আগুন লাগলো, সবাই ছোটাছুটি করছে। সেই সুযোগে আমি আর কয়েকজন কয়েদি জেলের দেয়াল টপকে পালিয়ে যাই। কিন্তু পালানোর সময় একজন গার্ড আমাকে দেখে ফেলে এবং গুলি করে। আমার পিঠে গুলি লাগে। আমি একটা চলন্ত ট্রাকে উঠে পড়ি এবং জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে একজন ভদ্রলোক বসে আছেন। তিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মতিন, আমাদের দেশের ইন্টেলিজেন্সের একজন উচ্চপদস্থ অফিসার। তিনি আমাকে বাঁচিয়েছিলেন। কিন্তু তোমাকে কেন বাঁচালেন? কারণ তিনি আমার কেসটা অনেক দিন ধরে ফলো করছিলেন। তার সন্দেহ ছিল আমাকে ফাঁসানো হয়েছে। তিনি জানতেন জেলের ভেতর আরমানের লোকেরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তাই জেলের ওই আগুনটা পরিকল্পিতভাবেই লাগানো হয়েছিল আমাকে ওখান থেকে বের করে আনার জন্য। মেহের অবাক হয়ে শুনছিল। তার মানে জেল থেকে পালানোটা ছিল একটা নাটক? হ্যাঁ, এরপর আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। জেনারেল মতিন আমাকে একটা নতুন জীবন দেন, নতুন পরিচয় দেন। আমি আরশ আহমেদ থেকে হয়ে যাই ফ্যান্টম। গত 6 বছর ধরে আমি দেশ বিদেশে কঠোর প্রশিক্ষণ নিয়েছি। মার্শাল আর্ট, অস্ত্রচালনা, হ্যাকিং সব কিছু শিখেছি। আমি দেশের জন্য কাজ করি মেহের, দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করি। আরমান চৌধুরীও কি তাদেরই একজন? হ্যাঁ, রিকার্ডো গোমেজের কাছ থেকে আমরা জানতে পারি আরমান একটা বিশাল অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত। জেনারেল মতিন যখন আমাকে এই মিশনের জন্য দায়িত্ব দেন, তখন আমি জানতাম না যে এই আরমানই সেই আরমান। কিন্তু যখন জানলাম তখন বুঝলাম প্রকৃতি তার বিচারের পথ তৈরি করে নিয়েছে। আরশ মেহেরের দিকে তাকালো। জেল থেকে পালিয়ে আমি মরে যাইনি মেহের, দেশের জন্য নতুন করে বেঁচে উঠেছি। আমি প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম সত্যিটা প্রকাশ হোক আর অপরাধীরা শাস্তি পাক। তাই আমি তোমাকে সাহায্য করছিলাম, তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছিলাম, কারণ আমি জানতাম তুমি সবসময় সত্যের পথে চলা মেয়ে। পুরো গল্পটা শোনার পর মেহের স্তব্ধ হয়ে গেল। একটা মানুষের জীবনে এত ঝড় বয়ে যেতে পারে? তুমি এত কিছু সহ্য করেছ আরশ, আর আমি সেই অপরাধীদের পরিবারের অংশ। তুমি নও মেহের, তুমি আলাদা। তোমার মধ্যে যে সততা আর সাহস আমি দেখেছি তা আর কারোর মধ্যে দেখিনি। তুমি আমার অনেক কিছু। আরশের এই কথাটা মেহেরের হৃদয়ে গিয়ে বিঁধল। সে আরশের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর শীতলতা নেই, আছে একরাশ কষ্ট আর এক অদ্ভুত মায়া। এই চরম সত্য জানার পর মেহের মানসিকভাবে ভেঙে পড়ল। একদিকে তার বাবা আর ভাই, যাদের সে সারা জীবন ভালোবেসে এসেছে, আর অন্যদিকে আরশ, একজন নির্দোষ মানুষ যার প্রতি তার মনে অজান্তে এক গভীর অনুভূতি তৈরি হয়েছে। সে আরশের কাছ থেকে সরে এসে রেলিং ধরে দাঁড়ালো। আমার মাথা কাজ করছে না আরশ, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আরশ তার পাশে এসে দাঁড়ালো। তোমার কিছু করার দরকার নেই মেহের, যা করার আমি করব। মেহের চিৎকার করে উঠল। না, তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আমি আইন নিজের হাতে নেব না। আমি শুধু প্রমাণগুলো সংগ্রহ করব, বাকি কাজ আদালত করবে। কিন্তু এর সাথে আমার পরিবার জড়িত, আমার বাবা, আমার ভাই, তাদের কি হবে? আরশ কোনো উত্তর দিল না। সে জানে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি একদিকে আমার পরিবারকে ছাড়তে পারবো না, আবার অন্যদিকে তোমার সাথে হওয়ার অন্যায়ের বিচারও চাই। আমি কি করব আরশ? একদিকে আমার জন্ম, আমার রক্ত, আর অন্যদিকে আমার বিবেক।
আমার ভালোবাসা। ভালোবাসা শব্দটা নিজের অজান্তে মেহেরের মুখ থেকে বেরিয়ে গেল। আরশও কথাটা শুনে চমকে উঠল। মেহের নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিল। আমার আমার এখন একা একা থাকতে হবে, প্লিজ এখান থেকে যাও আরশ। এই সত্যিটা অনেক কঠিন, এটা মেনে নেওয়ার জন্য আমার সময় লাগবে। আরশ মেহেরের কষ্টটা বুঝতে পারছিল। সে জানে তাকে এখন সময় দেওয়া উচিত। ঠিক আছে মেহের, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। এই বলে আরশ ধীরে ধীরে চলে গেল। মেহের ব্রিজের ওপর একা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল সে যেন দুটো পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে। একটা পৃথিবী তার অতীতের, তার পরিবারের, আর অন্য পৃথিবীটা তার ভবিষ্যতের, আরশের। তাকে যে কোনো একটা পৃথিবী বেছে নিতে হবে। কিন্তু আমি কোনটা বেছে নেব, রক্তের টান নাকি বিবেকের ডাক? এই কঠিন সিদ্ধান্তের ভার নিয়ে মেহের তার জীবনের সবচেয়ে অন্ধকার রাতটার মুখোমুখি হলো। 2 দিন কেটে যায়। 2 দিন ধরে মেহের নিজের সাথে যুদ্ধ করছে। তার অ্যাপার্টমেন্টের প্রতিটি কোণা যেন তাকে তার দ্বিধার কথা মনে করিয়ে দিচ্ছিল। একদিকে পরিবারের ছবি, শৈশবের স্মৃতি, অন্যদিকে আরশের মুখ আর তার সাথে হওয়া অন্যায়ের প্রমাণ। অবশেষে 3য় দিন সকালে সে একটা সিদ্ধান্তে পৌঁছালো। তার চোখ ফোলা, কিন্তু দৃষ্টিতে এক নতুন দৃঢ়তা। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, সত্যিটা কষ্টদায়ক, কিন্তু মিথ্যেটা পাপ। আমি পাপের ভাগীদার হতে পারবো না। সে আরশকে ফোন করলো। কোথায় তুমি আরশ? তোমার সাথে আমার দেখা করা দরকার। আরশ তাকে তার সেফ হাউসের ঠিকানা দিল। মেহের যখন সেখানে পৌঁছালো, আরশ একটা সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তাকে দেখে সে উঠে দাঁড়ালো। তুমি ঠিক আছো মেহের? মেহের কোনো ভূমিকা না করে সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল নয়, আগুন। আমি তোমার সাথে আছি আরশ। পাপেকে শাস্তি পেতেই হবে, সে আমার নিজের ভাই হোক আর বাপ। বলো আমায় কি করতে হবে? আরশ মেহেরের এই পরিবর্তনে কিছুটা অবাক, কিন্তু খুশি হলো। তুমি কি নিশ্চিত মেহের? এটা কিন্তু খুব কঠিন পথ, তোমার নিজের পরিবারের বিরুদ্ধে যেতে হবে। আমি জানি, আর আমি সেটার জন্য প্রস্তুত। গত 2 দিন ধরে আমি শুধু ভেবেছি, আমি যদি আজ আমার ভাই আর বাবাকে বাঁচানোর জন্য চুপ করে থাকি, তাহলে আমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমিও একজন অপরাধী হয়ে যাব, আর উপরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? মেহের আরশের হাত ধরল। আরশ, আমি জানি ভালোবাসা দিয়ে তোমার 14 বছরের কষ্ট মুছে ফেলা যাবে না, কিন্তু আমি তোমাকে ন্যায় বিচার দিতে চাই, একজন সাংবাদিক হিসেবে, একজন মানুষ হিসেবে, আর তোমার প্রতি দুর্বল একজন নারী হিসেবে। আরশ মেহেরের হাতের ওপর তার অন্য হাতটা রাখলো। মেহের, তোমার এই সিদ্ধান্তটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি কখনো প্রতিশোধ চাইনি, আমি শুধু বিচার চেয়েছিলাম। আর তুমি পাশে থাকলে আমার লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের প্ল্যান কি? আমরা কিভাবে আরমান আর বাবাকে আইনের আওতায় আনবো? আমাদের কাছে সেলিমের জবানবন্দি আছে, কিন্তু আরমানের মতো শয়তানকে হাসানোর জন্য এটা যথেষ্ট নয়। আমাদের আরও শক্ত প্রমাণ দরকার। আমাদের দরকার আরমানের নিজের মুখের স্বীকারোক্তি, আর সেই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না মেহের। হ্যাঁ, তোমাকে তোমার ভাইয়ের মুখোমুখি হতে হবে। তাকে এমনভাবে প্ররোচিত করতে হবে যাতে সে নিজের মুখেই সবটা স্বীকার করে। কিন্তু ও খুব ধূর্ত, ও সহজে কিছু বলবে না। বলবে অপরাধীরা সবসময় তাদের কৃতকর্ম নিয়ে এক ধরনের অহংকারে ভোগে। তোমাকে শুধু সেই অহংকারেই আঘাত করতে হবে। তুমি পারবে মেহের, কারণ তুমি ওর সবচেয়ে বড় দুর্বলতা। মেহের আরশের চোখের দিকে তাকালো। সে জানে কাজটা কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সে পিছিয়ে আসবে না। ঠিক আছে আরশ, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই পুরো অপারেশনে আমি তোমার সাথে থাকবো। প্রতিটা পদক্ষেপে আমি তোমার দর্শক হয়ে বসে থাকতে চাই না। আরশ মৃদু হাসলো। আমি তো সেটাই চাই মেহের, কারণ এই লড়াইটা এখন আর শুধু আমার একার নয়, এটা আমাদের দুজনের। তাদের দুজনের হাত তখনও এক হয়েছিল। দুজনের চোখে ছিল এক নতুন স্বপ্ন, ন্যায় বিচারের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। কিছুক্ষণ পর আরশের গোপন হেডকোয়ার্টারে তখন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। বিশাল ডিজিটাল স্ক্রিনে জজ আফসার চৌধুরীর বাড়ির ব্লুপ্রিন্ট, আরমান চৌধুরীর সম্ভাব্য অবস্থান এবং তাদের সিন্ডিকেটের সদস্যদের ছবি ভাসছিল। ব্রিগেডিয়ার জেনারেল মতিন অর্থাৎ ঈগল ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার সামনে আরশ এবং তার ইউনিটের সেরা 10 জন কমান্ডো। ঈগলের কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন।
জেন্টেলম্যান, আজকের এই মিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে খবর আছে আরমান চৌধুরী আজ রাতে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার আগে আমাদের তাকে ধরতে হবে। শুধু তাকেই নয়, তার পুরো নেটওয়ার্ককে। তিনি আরশের দিকে তাকালেন। ফ্রেন্ডম, এটা তোমার ব্যক্তিগত মিশন নয়, যদিও আমি জানি এর সাথে তোমার অতীত জড়িয়ে আছে, কিন্তু আজ তুমি শুধু একজন সৈনিক। এটা অপারেশন জাস্টিস। তুমি প্রস্তুত? আরশ এক পা এগিয়ে এসে স্যালিউট করলো। স্যার, আমি গত 14 বছর ধরে এই দিনটার জন্যই প্রস্তুত। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, ছিল শুধু এক শীতল প্রতিজ্ঞা। ঈগল এবার পুরো টিমের দিকে তাকালেন। আমাদের প্ল্যান অনুযায়ী মেহের চৌধুরী এখন থেকে ঠিক 1 ঘন্টা পর তার ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তার পোশাকে একটা হাই ফ্রিকোয়েন্সি রেকর্ডিং ডিভাইস এবং একটা মাইক্রো ক্যামেরা লাগানো থাকবে। আমরা এখন থেকে সবকিছু লাইভ শুনতে এবং দেখতে পাবো। একজন কমান্ডার প্রশ্ন করলো, স্যার, যদি মেহের চৌধুরীর কোনো বিপদ হয়? সেটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরমান চৌধুরী খুব ইম্পসিবল। সে যদি বুঝতে পারে যে এটা একটা ফাঁদ, তাহলে সে মেহেরের ক্ষতি করতে পারে। তাই আমাদের দুটো টিম থাকবে। আলফা টিম, যার নেতৃত্বে থাকবে ফ্যান্টম, বাড়ির বাইরে পেরিমিটারে অবস্থান করবে। আর ব্র্যাভো টিম থাকবে ব্যাকআপ হিসেবে। আমাদের নির্দেশ ছাড়া কেউ ভিতরে ঢুকবে না। ইজ দ্যাট? পুরো টিম একসাথে ইয়েস স্যার বলে উঠল। ঈগল আরশকে একপাশে ডেকে নিয়ে গেলেন। আরশ, আমি জানি তুমি মেহেরকে নিয়ে চিন্তিত, কিন্তু তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তখন আমি তোমাকে নির্দেশন দিব। তার আগে কোনো হটকারী পদক্ষেপ নিব না। আমি আমার দায়িত্ব বুঝি স্যার, কিন্তু যদি মেহেরের জীবনের ঝুঁকি থাকে, তাহলে আমি আপনার আদেশের জন্য অপেক্ষা করব না। ঈগল আরশের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের ঝড়টা বুঝতে পারলেন। আমি জানি তুমি করবে না, তাই তোমাকে একটা বিশেষ অনুমতি দেওয়া হলো। যদি তুমি দেখো যে টার্গেটের জীবন ঝুঁকির মধ্যে, তাহলে তুমি নিজে অনুযায়ী ব্যবস্থা নিতে পারো। কিন্তু মনে রেখো, মিশনের সাফল্যই আমাদের প্রধান লক্ষ্য। ধন্যবাদ স্যার। আরশ তার টিমের দিকে ফিরে গেল। সে তার অস্ত্রশস্ত্র পরীক্ষা করে নিল। তার চোখে মুখে কোনো ভয় বা উত্তেজনা নেই। সে যেন এক যন্ত্র, যাকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তার বুকের ভেতর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে ছিল শুধু দুটো নাম, মেহের আর বিচার। আজ রাতে এই দুটো জিনিসকে তাকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে। রাত 9টা। আফসার চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সোফায় বসে আছে আরমান আর তার বাবা আফসার চৌধুরী। দুজনের মুখেই চরম উদ্বেগের ছাপ। তাদের সামনে দাঁড়িয়ে আছে মেহের। আরমানের কণ্ঠে ছিল অবিশ্বাস। তুমি সত্যিই আমাদের সাথে যাবে না মেহের? আমরা আজ রাতের ফ্লাইটেই কানাডা চলে যাচ্ছি। সেখানে নতুন করে সব কিছু শুরু করব। তুই কেন আমাদের সাথে যাবি না? মেহের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ বলল, আমি একজন অপরাধীর সাথে কোথাও যেতে চাই না ভাইয়া। অপরাধী? কাকে বলছিস তুই অপরাধী? আমাকে? আমি যা করেছি সব এই পরিবারের ভালোর জন্যই করেছি। আফসার চৌধুরী মেহেরকে বোঝানোর চেষ্টা করলেন। সুখে একজন নির্দোষ ছেলের জীবন নষ্ট করে তার কবরের ওপর দাঁড়িয়ে তোমরা সুখের স্বপ্ন দেখছো? তোমাদের লজ্জা করে না? আরমান এবার রেগে গিয়ে উঠে দাঁড়ালো। মেহের, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস। না ভাইয়া, আমি ভুলিনি। আমি আমার ভাইয়ের সাথেই কথা বলছি। সেই ভাইয়ের সাথে যে 14 বছর আগে নিজের চোখে খুন হতে দেখা একটা নিরীহ ছেলেকে বাঁচানোর বদলে উল্টে তাকেই খুন করেছিল। কেন করেছিলে এটা ভাইয়া? কেন আরশের জীবনটা নষ্ট করে দিলে? আরমান চমকে উঠল। সে তার বাবার দিকে তাকালো। ও ও ও কি সব জেনে গেছে বাবা? আফসার চৌধুরী মাথা নিচু করে রইলেন। মেহের আরমানের আরও কাছে এগিয়ে গেল। হ্যাঁ ভাইয়া, আমি সব জেনে গেছি। আমি সাক্ষীর সাথে কথা বলেছি। আমি জানি তুমি আসল খুনি। তুমি শুধু একজন নিরীহ ছেলেকে খুন করনি, তুমি আরশের পুরো জীবনটাকে খুন করেছো। কেন? কি দোষ ছিল ওর? আরমান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার মুখে একটা হিংস্র হাসি ফুটে উঠল। কারণ ও আমাকে দেখে ফেলেছিল। আমাকে জেলে যেতে হতো। আমার ভবিষ্যৎ, আমার সম্মান সব নষ্ট হয়ে যেত। তাই ওর জীবনটা শেষ করে দিলাম। একটা বস্তির ছেলের জীবনের আর কি বা দাম বলো? এই স্বীকারোক্তিটা গোপন ক্যামেরায় এবং আরশের হেডসেটে স্পষ্ট রেকর্ড হয়ে গেল। আরশ তার টিমের দিকে ইশারা করলো। তারা প্রস্তুত। মেহের তার ভাইয়ের এই উত্তরে শিউরে উঠল। তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই ভাইয়া? মনুষ্যত্ব দিয়ে এই দুনিয়া টেকে না রে বোন। এখানে টিকে থাকতে হলে শক্তি লাগে, টাকা লাগে, আর আমি সেটাই অর্জন করেছি।
আফসার চৌধুরী বুঝতে পারছিলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আরমান এবার তার বাবার দিকে ঘুরল। আজ সব কথা হবে। আমি তো তোমাকে সেই দিন বলেছিলাম যদি পরিস্থিতি হাতের বাহিরে যায় তাহলে আমাদেরকে অন্য পদক্ষেপ নিতে হবে, মনে আছে? আরমান হঠাৎ করে তার কোমর থেকে একটা পিস্তল বের করে মেহেরের মাথায় ঠেকালো। মেহের ভয়ে চিৎকার করে উঠল। ভাইয়া, আফসার চৌধুরীও আঁতকে উঠলেন। আরমান পাগলের মতো হাসছিল। হ্যাঁ, ও আমার বোন, কিন্তু ও এখন আমাদের সবচেয়ে বড় বিপদ। ও যদি বেঁচে থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না, তাই ওকে মরতে হবে। আরশের হেডসেটে মেহেরের আর্তনাদ শোনা গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। আলফা টিম মুভ, আই রিপিট মুভ। আরমান মেহেরের চুল ধরে টানতে টানতে বলল, তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম মেহের, কিন্তু তুই শুধরালি না। তুই তো এই ভাইকেও চিনতে পারলি না। এখন মরার জন্য প্রস্তুত হ। সে পিস্তলের ট্রিগারে আঙুল রাখতে যাবে, ঠিক তখনই ঘরের কাঁচের জানালা ভেঙে তীব্র গতিতে দুটো ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড এসে পড়ল। প্রচণ্ড শব্দ আর তীব্র আলোয় ঘরের সবার চোখ ধাঁধিয়ে গেল। এই সুযোগেই আরশ আর তার টিম দরজা ভেঙে ভেতরে ঢুকলো। কয়েক মুহূর্তের জন্য ঘরের ভেতরটা যেন স্থির হয়ে গিয়েছিল। যখন আলোটা স্বাভাবিক হলো তখন আরমান দেখলো সে এবং তার বাবা কালো পোশাক পরা কমান্ডোদের দ্বারা পরিবেষ্টিত, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সে ফ্যান্টম। আরমান মেহেরকে ছাড়ল না। সে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে চিৎকার করে বলল, এক পাও এগোবো না, এগোলে আমি ওকে মেরে ফেলবো। আরস তার মাস্কটা খুলে ফেলল। তাকে দেখে আফসার চৌধুরী আর আরমান দুজনেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। আফসার চৌধুরীর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, তুমি তো আরশ। হ্যাঁ জজ সাহেব, আমি আরশ, যাকে আপনি মৃত বলে ঘোষণা করেছিলেন। আরশের কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। আরমান বিশ্বাস করতে পারছিল না। অসম্ভব, তুই বেঁচে থাকতে পারিস না। আমি বেঁচে আছি আরমান। তোর মতো পাপীদের বিচার করার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আরমান মরিয়া হয়ে বলল, দূরে থাক, না হলে আমি তোর এই সাংবাদিক প্রেমিকাকে। তার কথা শেষ হওয়ার আগেই আরশের হাত থেকে একটা কমব্যাট নাইফ অবিশ্বাস্য গতিতে ছুটে এসে আরমানের পিস্তল ধরা হাতটায় বিঁধে গেল। যন্ত্রণায় চিৎকার করে তার হাত থেকে পিস্তলটা পড়ে গেল। মেহের সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে আরশের পেছনে চলে গেল। কমান্ডারের সাথে সাথে আরমানকে ধরে ফেলল। আফসার চৌধুরী তার ছেলের এই অবস্থা দেখে মাটিতে বসে পড়লেন। তিনি আরশের দিকে অসহায়ভাবে তাকিয়ে বললেন, আরশ, আমাকে যেতে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমি তোমার জীবন ফিরিয়ে দেব। তোমাকে আমি এত টাকা দেব যে তুমি কল্পনাও করতে পারবে না। আরশ ধীরে ধীরে তার সামনে এসে বসলো। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক গভীর করুণা। আপনি কারো জীবন দেওয়া বা নেওয়ার মালিক নন জজ সাহেব, আর আপনার টাকায় কেনা জীবন আমি চাই না। আমি শুধু ন্যায় বিচার চেয়েছিলাম। সে আফসার চৌধুরীর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আপনার বিচার আদালত করবে, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। কমান্ডোরা আফসার চৌধুরী এবং আরমান চৌধুরীকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। বাড়িটা খালি হয়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল শুধু আরশ আর মেহের। মেহের দৌড়ে এসে আরশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সব শেষ হয়ে গেল আরশ, সব শেষ। আরশ আলতো করে তার মাথায় হাত বোলাতে লাগলো। শেষ নয় মেহের, শুরু। একটা নতুন সৎ এবং সুন্দর ভবিষ্যতের শুরু। বাইরে তখন পুলিশের গাড়ির সাইরেন বাজছিল। আরশ আর মেহের সেই শব্দ শুনতে শুনতে এক নতুন ভোরের অপেক্ষায় রইল। যে ভোরে আর কোনো অন্যায় থাকবে না, থাকবে শুধু বিচার আর ভালোবাসা। 1 মাস পর পুরো বাংলাদেশ তখন তোলপাড়। রিভারসাইড মার্ডার কেস এবং এর পেছনে ষড়যন্ত্র নিয়ে মিডিয়াতে চলছে তুমুল আলোচনা। মেহেরের চ্যানেল 24/7 এই সংক্রান্ত খবর সবার আগে প্রকাশ করে টিআরপির শীর্ষে উঠে গেছে। আজ সেই ঐতিহাসিক দিন। দেশের সর্বোচ্চ আদালতে রিভারসাইড মার্ডার কেসের পুনঃতদন্তের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। কোর্টরুম লোকে লোকারণ্য, সাংবাদিক, আইনজীবী আর সাধারণ মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। তাদের মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু পরাজয়ের গ্লানি। অন্যদিকে দর্শকের সারিতে শান্তভাবে বসে আছে আরশ, তার পাশে মেহের। বিচারক রায় পড়া শুরু করলেন। উপস্থাপিত সকল সাক্ষ্য প্রমাণ, সাক্ষী এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আজ থেকে 14 বছর পূর্বে সংঘটিত রিভারসাইড মার্ডার কেসের রায়টি ছিল একটি বিচারক প্রহসন। আসল খুনি আরমান চৌধুরীকে বাঁচানোর জন্য তৎকালীন বিচারপতি আফসার চৌধুরী তার ক্ষমতার অপব্যবহার করে নির্দোষ আরশ
আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠছে পুরো কোর্টরুম। এই আদালত আরমান চৌধুরীর খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিচারপতি আফসার চৌধুরীকে ষড়যন্ত্র ও বিচার ব্যবস্থাকে কলুষিত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। রায় শোনার সাথে সাথে আরমান আর তার বাবা ভেঙে পড়ল। বিচারক এবার আরশের দিকে তাকালেন। এবং এই আদালত আরশ আহমেদ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে সসম্মানে অব্যাহতি প্রদান করছে। দীর্ঘ 14 বছর ধরে তার উপর যে অন্যায় ও অবিচার করা হয়েছে তার জন্য পুরো বিচার ব্যবস্থা তার কাছে ক্ষমা প্রার্থী। রাষ্ট্র তার পুনর্বাসনের সকল দায়িত্ব গ্রহণ করবে। আরশের চোখ দিয়ে অজান্তে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দুঃখের নয়, মুক্তির জল। 14 বছরের একটা দীর্ঘ অন্ধকার রাতের পর আজ সে সত্যিকারের ভোরের আলো দেখল। মেহের আরশের হাতটা শক্ত করে ধরল। দেখলে আরশ, বিচার হয়েছে, প্রকৃতির বিচার। কোর্টরুমের বাইরে টিভি চ্যানেলের বুম আর মাইক্রোফোনের ভিড়। একজন টিভি রিপোর্টার লাইভ বলছিল, এই দীর্ঘ 14 বছর পর আদালত আরশ আহমেদের রিভারসাইড মার্ডার কেস থেকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে। ন্যায় বিচারে এক অনুভূত দৃষ্টান্ত স্থাপন হলো। আজ একজন দুর্নীতিগ্রস্ত বিচারপতি পতন এবং একজন নির্দোষ তরুণের বিজয়গাথ আজ বাংলাদেশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আরশ আর মেহের কোনো কথা না বলে ভিড় ঠেলে তাদের গাড়ির দিকে এগিয়ে গেল। তাদের এখন আর কোনো ক্যামেরার আলোর প্রয়োজন নেই। তাদের জীবনের আলো তারা নিজেরাই খুঁজে পেয়েছে। কিছুদিন পর ঝড় থেমে গেছে। আরশ তার পুরনো পরিচয় ফিরে পেয়েছে। তবে সে এখনও ইন্টেলিজেন্সের সেফ হাউসেই আছে। মেহের তার সাথে দেখা করতে এসেছে। ব্যালকনিতে 2টো কফির মগ হাতে দাঁড়িয়ে আছে তারা। মেহের শান্তভাবে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে আরশ, নিজের নামটা এতদিন পর ফিরে পেয়ে? অদ্ভুত লাগছে। মাঝে মাঝে কেউ আরশ বলে ডাকলে চমকে উঠি, মনে হয় অন্য কাউকে ডাকছে। ফ্যান্টম নামটাই যেন বেশি আপন হয়ে গিয়েছে। ফ্যান্টম তো তোমার কাজের পরিচয়, কিন্তু আরশ হলো তোমার অস্তিত্ব। এই অস্তিত্বটাকে তো ওরা কেড়ে নিতে চেয়েছিল। পারেনি মেহের, কারণ তুমি ছিলে। মেহের আরশের কাঁধে মাথা রাখলো। আমি আর কি করেছি? লড়াইটা তো তুমি একাই করেছো। একা করিনি, তুমি আমার সবচেয়ে বড় শক্তি ছিলে। তোমার সততা না দেখলে হয়তো আমি প্রতিশোধের পথেই হাঁটতাম, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ প্রতিশোধের চেয়ে বিচার অনেক বেশি শক্তিশালী। কিছুক্ষণ নীরবতার পর মেহের মুখ খুলল। আরশ, আমাদের ভবিষ্যৎ কি? মানে একজন সাংবাদিক আর একজন গোপন কমান্ডো, আমাদের জীবনটা কি খুব অদ্ভুত হবে না? আরশ মেহেরের দিকে ঘুরল, তার হাতটা নিজের হাতের মধ্যে নিল। অদ্ভুত, কিন্তু অসম্ভব নয় যদি তুমি পাশে থাকো। আমি তো সারা জীবন তোমার পাশে থাকতে চাই আরশ, কিন্তু তোমার এই জীবন সারাক্ষণ ঝুঁকি, বিপদ। আমি কি পারবো এসবের সাথে মানিয়ে নিতে? আমি তোমাকে হারানোর ভয় নিয়ে বাঁচতে পারবো না। তোমাকে আর ভয় পেতে হবে না মেহের, কারণ আমি আর ফিল্ডে থাকছি না। মানে? আমার অফিসার আমাকে নতুন দায়িত্বের প্রস্তাব দিয়েছেন, সেটা নিয়ে পরে বলছি। আগে তোমার কিছু প্রশ্নের উত্তর দিই, যা তুমি হয়তো আমাকে করতে চেয়েও করতে পারোনি। মেহের অবাক হয়ে তার দিকে তাকালো। কি প্রশ্ন? যেমন আমি কিভাবে জানতাম তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো? আমি কিভাবে জানতাম তুমি রিভারসাইড কেসটা নিয়ে সিরিজ বানাতে চাইছো? মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ, আসলেই তো আমি এটা তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কিভাবে জানতে তুমি? আরশ হাসলো। তোমার কি তোমার অফিসের কলিগ স্বামীকে মনে আছে? স্বামী? হ্যাঁ, ও তো আমার খুব ভালো একজন জুনিয়র। তুমি জানো সে কে? কে সে? ওই স্বামী আমার লোক। সে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন আন্ডারকভার এজেন্ট। মেহের যেন আকাশ থেকে পড়ল। কি? স্বামী? হ্যাঁ, তোমার চ্যানেলটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমার আর চ্যানেলের নিরাপত্তার জন্য আমরা ওকে ওখানে অনেক আগেই নিয়োগ করেছিলাম। তুমি যখন ইনসাফের আড়ালে সিরিজের প্রস্তাব দাও, তখন স্বামী আমাকে প্রথম খবরটা দেয়, আর তারপর থেকে তোমার প্রতিটি পদক্ষেপের খবর ওই আমাকে দিত, যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। মেহের স্তব্ধ হয়ে গেল। তার মানে প্রথম থেকে সবকিছুই তোমার পরিকল্পনার অংশ ছিল? পরিকল্পনা নয় মেহের, ভালোবাসা। আমি তোকে প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলাম।
তোমার বাবার মেয়ে হওয়া সত্ত্বেও তোমার চোখের সততা আমাকে মুগ্ধ করেছিল। আমি চেয়েছিলাম সত্যিটা তুমি নিজের চোখেই দেখো, তাই আমি তোমাকে শুধু ক্লু দিয়ে গেছি, পথ দেখিয়েছি। মেহেরের বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। আরশ, আরেকটা প্রশ্ন ছিল। বলো। আমার ভাই আরমান, সে তার বন্ধুকে কেন খুন করেছিল? আরশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরমান যাকে খুন করেছিল তার নাম ছিল রাহাত। রাহাত আরমানের সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু রাহাত জানতো আরমান ড্রাগসের ব্যবসায় জড়িত। রাহাত অনেকবার তাকে ফেরানোর চেষ্টা করেছিল। ঘটনার দিন রাতে নদীর ধারে আরমান একটা বড় ড্রাগসের ডিল করছিল। রাহাত সেখানে গিয়ে তাকে বাধা দেয়, তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। আর এক পর্যায়ে আরমান রাগের মাথায় পাশে পড়ে থাকা একটা বড় পাথর দিয়ে রাহাতের মাথায় আঘাত করে। রাহাত ওখানেই মারা যায়। কিন্তু আরশ নামের ছেলেটা, অর্থাৎ আমি, তখন সেখানে গিয়েছিলাম আমার অসুস্থ মায়ের জন্য ফুটপাতের এক কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে। আমি দূর থেকে শুধু একটা হট্টগোল দেখছিলাম, কিন্তু কিছু বোঝার আগেই আরমানের লোকেরা আমাকে ধরে ফেলে, কারণ আমি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলাম। মেহের পুরো ঘটনাটা শুনে শিউরে উঠল। ছি, নিজের বন্ধুকে শুধু ড্রাগসের জন্য? ক্ষমতা আর টাকার লোভ মানুষকে পশু বানিয়ে দেয় মেহের। তোমার ভাই সেই পশুই হয়ে গিয়েছিল। ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেদিক দিয়ে কিছু মৎস্য শিকারী যাচ্ছিল। তারা দেখার পর আমাকে না মেরে আরমান আমার উপরেই খুনের দোষ দিয়ে দেয়। মেহের আরশের বুকে মাথা রাখলো। আমি খুব খুশি আরশ যে তুমি পশু হয়ে যাওনি, তুমি মানুষই রয়ে গেছো। কারণ আমার জীবনে তোমার মতো একজন মানুষ ছিল মেহের, যে আমাকে পশু হতে দেয়নি। কয়েকদিন পর ব্রিগেডিয়ার জেনারেল মতিনের অফিসে বসে আছে আরশ। তার পরনে সেনাবাহিনীর ফর্মাল পোশাক। আরশ, তোমার সহিত এবং আত্মত্যাগের জন্য দেশ গর্বিত। তুমি যা করেছো তা আমাদের ডিপার্টমেন্টের ইতিহাসে লেখা থাকবে। স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। না, তুমি তার চেয়েও বেশি করেছো। তুমি ব্যক্তিগত প্রতিশোধের উদ্যোগে উঠে ন্যায় বিচারে বঞ্চিত করেছো, আর দেশ থেকে সবচেয়ে বড় ড্রাগস ও অস্ত্র পাচারকারীকে ধরিয়ে দিয়েছো। তাই সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট তোমাকে পুরস্কৃত করতে চাই। আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই স্যার। আছে আরশ, তোমার একটা শান্ত স্বাভাবিক জীবনের প্রয়োজন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর কোনো ফিল্ড মিশনে পাঠানো হবে না। আমরা চাই তুমি নতুন কমান্ডার প্রশিক্ষণের দায়িত্ব নাও, আমাদের একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে। আরও সেই প্রস্তাবে অবাক হলো। স্যার, আমি কি এই দায়িত্বের যোগ্য? তোমার চেয়ে যোগ্য আর কেউ নেই আরশ। তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো তা বই পড়ে পাওয়া যায় না। তুমি যদি আমরা নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দাও, তাহলে আমরা তোমার মতো আরও অনেক ফ্যান্ডম তৈরি করতে পারবো। দেশের জন্য ইচ্ছে বড় সেবা আর কিছু হতে পারে না। মতিন সাহেব হাসলেন। আর তাছাড়া ফিল্ডের ঝুঁকি থেকে এবার একটু বিশ্রাম দরকার। তোমার জন্য একজন অপেক্ষা করছে, তাই না? আরশ তারা অফিসারের কথা লজ্জা পেয়ে হাসলো। ধন্যবাদ স্যার, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। খুব ভালো, আগামী মাস থেকে তুমি কাজে যোগ দিবে। যাও, এবার তোমার নতুন জীবনটা শুরু করো মেহেরের সাথে। অফিস থেকে বেরিয়ে আরশের নিজেকে খুব হালকা লাগছিল। তার কাঁধ থেকে যেন 14 বছর একটা বিশাল বোঝা নেমে গেল। সে এখন মুক্ত, শুধু আইনিভাবে নয়, মানসিকভাবেও। 6 মাস পর শীতের এক পড়ন্ত বিকেল, তুরাগ নদীর তীরে একটা শান্ত নিরিবিলি জায়গায় পাশাপাশি বসে আছে আরশ আর মেহের। নদীর পানিতে অস্তগামী সূর্যের সোনালি আভা পড়েছে। আরশের পরনে সাধারণ একটা সোয়েটার আর জিন্স, মেহেরের পরনে একটা সুন্দর শাড়ি, তার হাতে মেহেদির রং। তাদের বিয়ে হয়েছে 2 মাস হলো। আরশ মেহেরের দিকে তাকিয়ে বলল, এই নদীটা অনেক কিছুর সাক্ষী, তাই না? মেহের আরশের হাতটা শক্ত করে ধরল, তার চোখে মুখে পরম তৃপ্তি আর ভালোবাসা। হ্যাঁ, একটা ঝড়ের শেষ আর একটা নতুন ভোরের শুরু, আমাদের ভোর। আমার এখনো বিশ্বাস হয় না মেহের। আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুখ আসতে পারে। আমার তো কোনো কিছুই ছিল না। কেন থাকবে না? মেহের আরশের বুকে মাথা রাখলো। তোমার সততা ছিল, তোমার সাহস ছিল, আর আমি ছিলাম। হ্যাঁ, তুমি ছিলে। আচ্ছা, তোমার কি মনে আছে আমি তোমাকে একবার বলেছিলাম পরের বার দেখা হলে তুমি আমাকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবে? মেহের হেসে ফেলল। হ্যাঁ, মনে আছে। আর তারপর তো তুমি আমাকে দিয়ে কত রান্না করিয়েছো। বিয়ের পর তো মনে হয় আমি একটা রোবট। আজকে তো খাওয়াতে পারো। আজকে আর রান্না নয়, আজকে শুধু তুমি আর আমি আর এই সুন্দর মুহূর্তটা।
তারা দুজনে চুপ করে বসে রইল। নদীর স্রোতের মতো তাদের জীবন থেকেও সব কালো অধ্যায় ভেসে গেছে। এখন যা আছে তা শুধু ভালোবাসা আর বিশ্বাস। আরুষ মেহেরের কপালে আলতো করে চুমু খেলো। আমি তোমাকে ভালোবাসি মেহের, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচবো। আমিও তোমাকে ভালোবাসি আরশ, শুধু এই জীবনে নয়, যদি পরে কোনো জীবন থাকে সেখানেও। দূরে তখন মসজিদ থেকে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে আসছিল। আকাশটা লাল হয়ে উঠেছিল, যেন তাদের ভালোবাসার রঙে রেঙে গেছে। আরশ আর মেহের সেই অপার্থিব সৌন্দর্যের দিকে তাকিয়ে রইল। তাদের হৃদয়ে তখন এক অনাবিল প্রশান্তি। তারা জানে তাদের পথটা সহজ ছিল না, কিন্তু তারা একসাথে সব ঝড় পাড়ি দিয়েছে। আর আজ তারা পৌঁছে গেছে তাদের স্বপ্নের ঠিকানায়, এক নতুন ভোরের দরজায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।